ওকে, তাহলে আজকের আমরা ক্লাসটা শুরু করে ফেলি। আজকে আমরা কি শিখবো? আজকে হচ্ছে আমাদের ক্লাসের মেন টপিক হচ্ছে ব্যাকআপ অ্যান্ড মাইগ্রেশন। এটা হচ্ছে মার্কেট প্লেসে একটা খুবই জনপ্রিয় একটা সার্ভিস, যেটা যারা যে কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলেন বা ওয়েবসাইট ক্রিয়েশন বলেন, যে কোনো কাজ করেন না কেন, আপনি ব্যাকআপ অ্যান্ড মাইগ্রেশন এই কাজটা ওর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এজন্য ব্যাকআপ অ্যান্ড মাইগ্রেশনটা আমাদেরকে শিখে ফেলতে হবে। তাহলে আজকে হচ্ছে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, এজন্য আমরা আজকে ওয়ার্ডপ্রেসের মধ্যে কিছু প্লাগইন দিয়ে ব্যাকআপ করা যায় ওটাও শিখব, আর শিখব হচ্ছে কিভাবে আমরা ম্যানুয়ালি ব্যাকআপ করতে পারি, তাই তো? একটা ওয়েবসাইট থেকে আর একটা ওয়েবসাইটে আমরা কিভাবে ম্যানুয়ালি ব্যাকআপ করতে পারি এবং সেটা সুন্দরভাবে রান করতে পারি, ওটা হচ্ছে আজকে আমরা ভিডিওতে দেখব। ওকে, তাহলে ক্লাসটা শুরু করা যাক। তাহলে এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের সাইট, এটা হচ্ছে test4 ডট, আচ্ছা গেল, দেখি সাইটটা ভিজিট করি। আচ্ছা, এই সাইটে আপাতত বেশি কিছু নাই। এই সাইটটা হচ্ছে আমরা কাজ চলতেছে এখনও, ঠিক আছে? এটা আমার টেস্ট সাইটে জাস্ট ব্যাকআপ করে আনছিলাম, মেন সাইটে কাজ চলতেছে। ওকে, আর পাশাপাশি হচ্ছে আমাদের আরও একটা সাইটে আমরা চলে যাই, সেটা হচ্ছে test.com/test। এটাও আমাদের একটা ক্লায়েন্টের সাইট। তো আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা এই সাইটটা আমরা যত যা আছে সবগুলো আগে আমরা রিমুভ করে ফেলি, ঠিক আছে? যেহেতু আমরা প্রত্যেকটা সাইট থেকে ব্যাকআপ করে আমরা এই সাইডে আনবো, এই জন্য এই সাইটটা আমাদের ক্লিয়ার করে ফেলি। তাহলে আমাদের কি করতে হবে? WP রিসেট যে প্লাগইনটা রয়েছে, ওই প্লাগইন দিয়ে আমাদের সাইটটা আগে সুন্দর করে করে ফেলতে হবে, ক্লিয়ার করে ফেলতে হবে। আচ্ছা, WP রিসেট অলরেডি ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা ইনস্টল প্লাগইন থেকে ওটা হচ্ছে ওপেন WP রিসেট টুলস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা জাস্ট এখানে রিসেট এখান থেকে টাইপ করব রিসেট। এই জিনিসটা অনেকবার দেখাইছি, আশা করি আপনাদের এটা রিপিট করার দরকার নাই। আচ্ছা, তাহলে কি করলাম? আমরা সাইটটা সুন্দরভাবে রিসেট করে ফেললাম। এখন একটা সাইট রিসেট করার পরে আপনাদের ব্যাকে যে থিমগুলো রয়েছে সবগুলো আপনারা রিমুভ করে দিবেন, যাতে হচ্ছে আপনার ওয়েবসাইটের উপরে লোডটা কম পড়ে। যত ফাইল কম থাকবে তত হচ্ছে ওয়েবসাইটটা সুন্দরভাবে ব্রাউজ হবে। তাহলে আমরা কি করলাম? আমরা হচ্ছে যতগুলো থিম ছিল সব রিমুভ করে ফেলেছি এবং যতগুলো প্লাগইন ছিল সব কিছু আমরা রিমুভ করে ফেলেছি। এরপর হচ্ছে আমরা পারমালিঙ্কস থেকে অলওয়েজ পোস্ট নেমের উপরে ক্লিক করব, এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। ওকে, আর পেজ থেকে আমরা ব্যাকে যত পেজ রয়েছে টেস্ট পেজ, এগুলো আমরা রিমুভ করে ফেলবো। পোস্টের মধ্যে থেকে হ্যালো ওয়ার্ল্ড বাই ডিফল্ট, ঠিক আছে, এটাও আমরা ডিলিট করে ফেলবো। এখন বর্তমানে আমাদের সাইটটা পুরোপুরি রেডি। আচ্ছা, এখন আমরা যেহেতু এই ওয়েবসাইটটা আপনার হচ্ছে ব্যাকআপ করে নিয়ে যাব, তাই তো? ওয়েবসাইটটার লুক দেখে আসে আমরা, এটা হচ্ছে আমাদের বেসিক, এটা আমার বেসিক একটা লুক। এখানে পেজগুলোর মধ্যে অবশ্য কালার দেওয়া নাই বলে মেনুটা দেখা যাচ্ছে না। সবগুলো একটা পেজ, দুইটা পেজ, তিনটা পেজ। আচ্ছা, এর মধ্যে বেসিক কিছু কন্টেন্ট রয়েছে, তাই না? এগুলো সব পোস্ট, প্রত্যেকটার মধ্যে আপনার কিছু পোস্ট রয়েছে। হাউ টু ইউজ পাবলিক ট্রান্সপোর্ট, ওকে, এটার মধ্যেও গেলাম। এটা হচ্ছে ক্যাটাগরির মধ্যে হচ্ছে এগুলো পোস্ট, দুইটা তিনটা পোস্ট। আচ্ছা, তাহলে এই ওয়েবসাইটটা হচ্ছে আমরা ব্যাকআপ দেওয়ার জন্য কি করতে পারি? আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা আমাদের দুইটা প্লাগইন অলরেডি এখানে ইনস্টল করা রয়েছে, একটা হচ্ছে WP ভিভিড আর একটা হচ্ছে আপড্রাফট। আমরা এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পরে আপনারা লিখবেন WP ভিভিড। এটা হচ্ছে আপনার ব্যাকআপ করার জন্য খুবই পপুলার এবং জনপ্রিয় একটা প্লাগইন। এই যে প্রথমটা, যেটা হচ্ছে 7 লক্ষ অ্যাক্টিভ ইনস্টলেশন, এটা হচ্ছে আপনার মাইগ্রেশন, ব্যাকআপ, স্টেজিং জন্য এই প্লাগইনটা ব্যবহার করা হয়। এদের আরও অনেকগুলো প্লাগইন রয়েছে, তার মধ্যে এই প্লাগইনটা আমরা এখন দেখব। আচ্ছা, এটা আমাদের আপাতত অ্যাক্টিভ করা রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ করা রয়েছে।
আমরা আরও একটা প্লাগইন আজকে দেখব, সেটা হচ্ছে আপড্রাফট, UPDRAFT, আপড্রাফট। এটা হচ্ছে একটা ব্যাকআপের জন্য খুবই জনপ্রিয় একটা প্লাগইন, আপড্রাফট প্লাস WPO মানে ওয়ার্ডপ্রেস ব্যাকআপ অ্যান্ড মাইগ্রেশন প্লাগইন। 3 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, ঠিক আছে, 30 লক্ষ। তাহলে তো বুঝতেই পারছেন কতটা জনপ্রিয় একটা প্লাগইন। এই প্লাগইনটা আপনার এটা অবশ্যই এইটা অথরটা দেখে নেবেন। আর হচ্ছে এই যে 3+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, আর হচ্ছে 8022টা হচ্ছে আপনার রিভিউ রয়েছে। বাই কি ডেভিড অ্যান্ডারসন, আচ্ছা, টিম আপড্রাফট, ওকে। তাহলে 2টা প্লাগইনই আমাদের ইনস্টল করা কমপ্লিট। তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে WP ভিভিদের মধ্যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর উপর একটা ক্লিক করব। ব্যাকআপ অ্যান্ড রিস্টোরের পরে ক্লিক করার পরে দেখেন প্রথম হচ্ছে আছে আপনাদের ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এর মধ্যে আছে আপনার ডাটাবেস প্লাস ফাইল, মানে আপনি কি ডাটাবেসও ব্যাকআপ করবেন সাথে ফাইলটাও ব্যাকআপ করবেন, ওয়ার্ডপ্রেস ফাইল মানে সম্পূর্ণ ব্যাকআপ। আর একটা আছে অনলি ফাইল, আর একটা আছে অনলি ডাটাবেস। আচ্ছা, এই পাশে দেখেন সেভ ব্যাকআপস টু লোকাল। আপনি কি এটা লোকালে সেভ করবেন নাকি সেন্ড ব্যাকআপ টু রিমোট স্টোরেজ? আপনি ইচ্ছা করলে এটা গুগল ড্রাইভ, ড্রপবক্স, তারপরে ক্লাউড, মাইক্রোসফট অন ড্রাইভ, এইখানেও আপনারা ফাইলটা পাঠাতে পারবেন এবং ওখান থেকে পরে ডাউনলোড করেও আপনারা ওই ফাইলটা অন্য সাইডে রেজিস্টার করলেও কাজ হয়ে যাবে। জি মুক্তার ভাই বলে ফেলেন আপনার কোশ্চেনটা। আচ্ছা স্বজন ভাই, এখানে লোকাল বলতে কোনটা বোঝাচ্ছে? আমার যেটা আমি ওয়েবসাইটে আছি সেই ওয়েবসাইট নাকি আমার কম্পিউটারে, কোথায়? লোকাল বলতে আপনি ওয়েবসাইটের মধ্যে এখানে এটা ব্যাকআপটা আসবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি। মানে ওয়েবসাইটের মধ্যে এটা, আচ্ছা। আর এগুলো রিমোট স্টোরেজ, ওকে। তাহলে এই সাইটটা অলরেডি আমাদের একটা ব্যাকআপ গতকালকে সেফটি পারপাসে আমরা নিয়েছিলাম, যেটা হচ্ছে 477 MB, ঠিক আছে। এখন একটা কাজ করি আমরা এইখান থেকে আমরা আগে অপশানগুলো দেখে আসি। এটা হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, তারপরে আছে স্কেডিউল, তাই না? স্কেডিউলের মধ্যে আপনার এখানে ব্যাকআপের টাইম দিতে পারবেন, যেটা এনেবল করে আপনার নির্দিষ্ট টাইম দিলেন যে ডেলি আপনার ব্যাকআপ নিবে একটা করে সেফটি পারপাসে। ওয়েবসাইটটা ডেলি অটোমেটিকলি ব্যাকআপ নিবে। অটোমেটিকলি কী নিবে? ডাটাবেস প্লাস ফাইল। এখান থেকে আপনি চুজ করে দিতে পারবেন, ঠিক আছে। স্কেডিউলটা মূলত এই যে যারা এই রিমোট স্টোরেজে সিলেক্ট করবে তাদের জন্য হচ্ছে স্কেডিউলটা নর্মালি ইউজ হয়, যে আপনি উইকলি একটা করে ব্যাকআপ নেবেন, ডাটাবেস প্লাস ওয়ার্ডপ্রেস ফাইল, ঠিক আছে। সেভ ব্যাকআপ অন লোকাল হোস্ট, ওয়েব সার্ভার, মানে ওয়েব সার্ভার হবে। আর 2 নম্বরটা রিমোট সার্ভার দিলাম। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার ওই অ্যাড করে নিতে হবে, অ্যাড করে নিয়ে তারপর হচ্ছে ওখান থেকে ব্যাকআপটা প্রত্যেক সপ্তাহে ডেলি 12 ঘন্টায় আবার এখান থেকে টাইম দিতে পারবেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আপনার অটো মাইগ্রেশন। অটো মাইগ্রেশন আর কি, এই 2টার বিষয়টা আমি আগে ক্লিয়ার করি। ধরেন আমি এই ওয়েবসাইটটা ব্যাকআপ করতে যাচ্ছি, এই ওয়েবসাইটটা ব্যাকআপ করে আমি চাচ্ছি কি এই যে আমার ওয়েবসাইটটা এখানে হচ্ছে ব্যাকআপটা আমাদের রিস্টোর করতে, তাই না? এটা হচ্ছে আমাদের একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস, যেটা আমি একটু আগে রিসেট দিলাম, এই যে। তাহলে ওইখান থেকে সাইড হচ্ছে আমরা এইখানে আনতে চাচ্ছি। এখন এটা আপনি ব্যাকআপ অ্যান্ড রিস্টোর করে একটা ফাইল আপনি লোকালে এখানে দেখেন এই যে ফাইলটা যেমন আছে, এখান থেকে আপনি ডাউনলোডের মধ্যে দিয়েও আপনি, যেমন এটা 3টা ফাইল ডাউনলোড আছে, 3টা ফাইল এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনারা ওইখান থেকে আপলোড করলে ওটা কি হবে, আমরা এখানেও প্লাগইন 2টা দিয়ে দিই সময় বাঁচানোর জন্য। এখান থেকে হচ্ছে আমাদের WP ভিভিড ইনস্টল, আচ্ছা আচ্ছা অ্যাক্টিভ করে দিলাম আমরা WP ভিভিড প্লাগইন। তারপর হচ্ছে দেখেন এখান থেকে 3টা ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনারা এখান থেকে আপলোডের পরে ক্লিক করবেন। এখান থেকে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, ব্যাকআপের পাশে আছে আপলোডস। এখানে আপনি ফাইলটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও দিতে পারেন, অবশ্য সিলেক্ট ফাইল দিয়েও আপনারা ফাইলটা আনতে পারবেন, ঠিক আছে। এই 3টা ফাইল ওইখানে জাস্ট ধরাই দিবেন। তাহলে 3টা ফাইল যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন যে আপলোডের মধ্যে থেকে 3টা ফাইলই কমপ্লিট হয়ে গেছে, উপরে লিখে আসবে যে আপলোড কমপ্লিট, বা 3টা ফাইল চলে যাবে। তখন ওই 3টা ফাইল দেখবেন আপনার এই ব্যাকআপের মধ্যে আসলে এখানে ওই ফাইলটা চলে আসবে। যেমন এখানে আমার অলরেডি একটা দেখাচ্ছে ব্যাকআপের মধ্যে এরকম। তখন আপনাদের আপলোড কমপ্লিট হয়ে গেলে এখানেও দেখাবে। যদি সাপোজ না দেখায় তাহলে হয় আপনারা পেজটা রিফ্রেশ করবেন, তা নাহলে স্ক্যান আপলোডস ব্যাকআপ আর রিসিভ ব্যাকআপস এখানে ক্লিক করলে আপনাদের ব্যাকআপটা চলে আসবে। অথবা পেজটা একবার রিফ্রেশ করবেন, তাহলেও যে ব্যাকআপটা আপনারা আপলোড করলেন ম্যানুয়ালি ওইটা ব্যাকআপের মধ্যে এখানে চলে আসবে।
ঠিক আছে। এখন দেখেন আমাদের যে ব্যাকআপটা আমরা গতকালকে নিয়েছিলাম, ব্যাকআপ আর রেস্টোরে দেওয়ার পরে এখান থেকে ব্যাকআপ নাও ক্লিক করলে আপনার এই লোকাল বলতে এখানে গতকালকে 31 তারিখে গতকালকে একটা নেওয়া ছিল ডাটাবেস প্লাস ওয়ার্ডপ্রেস। আমরা একটা কাজ করি, আমরা আজকে এখানে আরেকটা ব্যাকআপ নিব। ব্যাকআপ নেওয়ার জন্য আমরা কি করলাম, ব্যাকআপ নেওয়ার উপরে ক্লিক করলাম। ক্লিক করলে জিনিসটা হচ্ছে আপনাদের প্রসেস করতেছে, ডাটাবেস ফাইল সব কিছু আপনার কোথায় সেভ হবে, সেভ ব্যাকআপ টু লোকাল। এখানে যেমন একটা আছে মে 31 তারিখে নিয়েছিলাম, আর আজকে 1 তারিখ, এখানে আর একটা ব্যাকআপ চলে আসবে। তো দুইটা ব্যাকআপ চলে আসবে। তো ওখান থেকে হচ্ছে আমরা লেটেস্ট যে ব্যাকআপটা রয়েছে ওটা হচ্ছে আমরা ডাউনলোড করেও এখানে আমরা ইম্পোর্ট করতে পারি। আবার ওটা আমরা যেটা আপনাদেরকে বলতেছিলাম একটু আগে, এটা ব্যাকআপটা চলতে লাগবে, এর মধ্যে আমি আপনাদের ওই জিনিসটা সেরে আসছি। সেটা হচ্ছে আপনারা এইটা যখন কমপ্লিট হবে তখন এই ব্যাকআপটা এখানে চলে আসবে। এখানে একটা আছে, ওখানে আরেকটা চলে আসবে। ওখান থেকে আপনার ডাউনলোডের পরে ক্লিক করে 3টা ফাইল ডাউনলোড করবেন, এখানে আপলোড করবেন, বাস এখান থেকে আপলোড, তাহলে আপনাদের ব্যাকআপ ফাইলটা চলে আসবে। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি এখানে দেখেন কি রয়েছে তাই না, কি, এই কির মধ্যে এসে দেখেন এখানে দ্য কি উইল এক্সপায়ার, এখানে আপনি ঘন্টা 2 ঘন্টা দেওয়া যাবে, 8 ঘন্টা দেওয়া যাবে, 24 ঘন্টা দেওয়া যাবে। আমি ধরেন এখানে 24 ঘন্টা দিয়ে আমি একটা কি জেনারেট করলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জেনারেট করা একটা কি। এই কিটা হচ্ছে আপনার 24 আওয়ার্স, মানে 24 ঘন্টা এই কিটার মেয়াদ থাকবে। এই কিটা দিয়ে আপনি 24 ঘন্টা কাজ করতে পারবেন, এরপরে এর মেয়াদ শেষ হয়ে গেলে এটা আর কাজ করবে না। এই কিটা আপনি এখানে কপি করার পরে এই কিটা মনে করেন এখান থেকে জেনারেট করলেন তাই না, এই কিটা কোথায় কাজে লাগাতে হবে, এটা লাগাতে হবে অটো মাইগ্রেশনের মধ্যে। এখান থেকে কি জেনারেট করে অটো মাইগ্রেশনের মধ্যে এসে এইখানে দেখেন আপনাদের যে কিটা আপনার জেনারেট করছেন ওই কি, ঠিক আছে, প্লিজ পেস্ট দ্য কি বিলো, এখানে আপনারা ওই কিটা পেস্ট করতে হবে, ঠিক আছে। এখন কোশ্চেন আছে এই কিটা আমরা এখান থেকে নিয়ে এখানে দেবো কিনা, না, এই কিটা আপনারা যে সাইডে ব্যাকআপ করতে যাচ্ছেন, বুঝতে পারছেন, এই কিটা মনে করেন আমি এই সাইডটা আমি ব্যাকআপ করতে যাচ্ছি, তাহলে আমরা এই কিটা এখান থেকে কপি করব, এখান থেকে সকল ফাইল ব্যাকআপ করে আমরা যাব কোথায়, এইখানে। এখানে এসে অটো মাইগ্রেশনের মধ্যে আপনারা ওই কিটা পেস্ট করবেন, পেস্ট করে এখানে সেভ দিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে আমরা ওইখান থেকে কিটা নিয়ে আসলাম, নিয়ে আসে হচ্ছে আমরা এখানে পেস্ট করলাম। এখন দেখেন ক্লোন ট্রান্সফার, আচ্ছা বিষয়টা রিভার্স হয়ে গেছে, বুঝতে পারছেন না, এটা ডিলিট করে দিই আমরা, ডিলিট করে দে, যেখান মানে আপনি যেখানে আনবেন ডেস্টিনেশন ওইখান থেকে আপনার কিটা জেনারেট করতে হবে। মানে আমরা এইখানে হচ্ছে ব্যাকআপটা আনতে যাচ্ছি তাই না, তাহলে এখান থেকে আমাদের কিটা জেনারেট করতে হবে, যে এখান থেকে আমি 8 ঘন্টা দিলাম জেনারেট কি, আমরা এই ওয়েবসাইটে ব্যাকআপটা নিয়ে আসবো। এই কিটা হচ্ছে আপনারা কপি করবেন, কপি করে আমরা কোন ফাইলগুলো আনবো, আমরা আনবো হচ্ছে আপনার এই ওয়েবসাইটে ফাইলগুলো, এখানে আপনারা অটো মাইগ্রেশনের মধ্যে যে ওই কিটা পেস্ট করবেন। আচ্ছা, পেস্ট করার পরে এখানে ক্লোন দেন ট্রান্সফার, এখানে ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটের ফাইলটা এই ওয়েবসাইটে যাওয়া শুরু হবে। যেহেতু আমাদের একটা ব্যাকআপ চলতেছে, অলরেডি আমাদের মেসেজটা দিয়ে দিয়েছে 1 ব্যাকআপ টাস্ক ফিনিশড, তার মানে আমরা যে ব্যাকআপটা রান করছিলাম ওটা কী হয়েছে, ওটা দেখেন আমাদের ফিনিশ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা রিফ্রেশ দিতে পারি, অথবা আমরা এখানে ক্লিক করতে পারি, তাহলে আমাদের রিফ্রেশ করতে পারি, অথবা এখানে ক্লিক করতে পারি, একই বিষয়। তাহলে দেখেন আপনাদের এইটা হচ্ছে আমাদের ব্যাকআপ, যেটা জুন 1 তারিখে আমাদের ব্যাকআপটা তৈরি হয়েছে। এই ব্যাকআপের ফাইল সাইজ কত, এটা হচ্ছে আপনার 562 MB। এখন আপনি এখানে ডাউনলোডের পরে ক্লিক করবেন, ডাউনলোডের পরে ক্লিক করে এখান থেকে দেখেন 4টা ফাইল আছে, প্রত্যেকটার পরে দেখেন এখানে পার্ট 001, 002, 003, 004, এই 4টা পার্টে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে এখানে আপনার আপলোডের মধ্যে এসে এটা আপলোড করে দিবেন, তাহলে আপনাদের ওই সাইটটা সম্পূর্ণ ব্যাকআপ হয়ে যাবে। এখন সাইটটা যেহেতু 500 MB হয়েছে, তার মানে আসলে এই সাইটটা যদি আমরা এখন ব্যাকআপ করি
তাহলে মনে হচ্ছে যে আমাদের অনেকটা পরিমাণে সময় লাগতে পারে। আমরা একটা কাজ করতে পারি, 500 MB আমরা না রেখে আমরা ফাইল সাইজটা কমায় ফেলতে পারি। এখানে হচ্ছে আমরা একটা কাজ করি, তো আমরা দেখি ক্লায়েন্টের সাইডে আমরা আরেকটা টেস্ট সাইট খুলতে পারি কিনা। এটা হচ্ছে টেস্ট, আর আমরা আরেকটা test2 নামে দেখে আরেকটা আমরা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারি কিনা। ওকে, আচ্ছা, এটার জন্য যাইতে হবে আপনার অ্যাপ্লিকেশন ব্রাউজ থেকে আমাদের যাইতে হবে কোথায়, ওয়ার্ডপ্রেসে না, আমাদের ওয়ার্ডপ্রেসটা এই জাস্ট ওয়ার্ডপ্রেস পরে ক্লিক করলাম, এখান থেকে ইনস্টল অ্যাপ্লিকেশনের পরে ক্লিক করলাম। এটা বিভিন্ন হোস্টিংয়ে বিভিন্ন রকম সিস্টেম থাকবে যে আপনার কীভাবে ওয়ার্ডপ্রেসটা আপনি সেট আপ করবেন। তো আমি এই ডোমেনটা চাচ্ছি আমার এই ক্লায়েন্টের মেন ডোমেনের আন্ডারে ক্রিয়েট হোক, মেন ডোমেনের আন্ডার। আচ্ছা, এটা দেখেন ওইটা এসএসএলটা না আসার কারণ কি, আমরা এখান থেকে ক্রিয়েট করার সময় আমরা ওইটা এসএসএলটা দিছিলাম না, এই কারণে আমাদের ওই সাইটটা আমাদের এইখানে খুলে গেছে, তাই না? স্টেট দেখি তো, আমরা এখানে চলে যাই একটু একবার। এটা কি এক blue-state.com/test। আচ্ছা, এখন আমরা এখান থেকে ওয়েবসাইটটা খুঁজে বের করি কোনটা যেন আমাদের ওয়েবসাইট। ক্লায়েন্টের সাইটে যেহেতু আমরা এই দেখেন এটা .state.com, এটার মধ্যে এটা হচ্ছে আপনার এসএসএল রয়েছে। আমরা কি করব, এটার মধ্যে test2 নামে একটা ইনস্টলেশন খুলব। তাহলে আমাদের লিঙ্ক হবে কোনটা, ক্লায়েন্টের site.com/test2, এটা হচ্ছে আমাদের ইনস্টলেশন, তাই না? আচ্ছা, আর এখান থেকে যা আছে আমরা অ্যাডমিনিস্ট্রেশন, জিমেল, এগুলো আমরা কিছুই করব না। আমরা জাস্ট যেহেতু আমরা টেস্ট পারপাসে আর একটা কী করতেছি, আমরা আর একটা ওয়ার্ডপ্রেস সেট আপ করতেছি ক্লায়েন্টের সি প্যানেলে টেস্ট করার জন্য। যেহেতু আগেরটা আমাদের সাইজটা অনেক বড় হয়ে গেছে, এজন্য এটা আমাদের প্রসেসিং করতেছে। এটা সেভ করে দিই। আচ্ছা, দেখেন এটা আমাদের এখানে ইনস্টল হচ্ছে। আচ্ছা, এটা আমাদের এসএসএল দেওয়া নাই, তাহলে আমরা আরেকটা, এটা যদি আমাদের এসএসএল হয়ে যায় তাহলে আমরা দুইটাই এসএসএল খুলতে পারি। এসএসএল করলে সাইটটা একটু সিকিউর থাকে, এটাই। দেখেন আমরা কি করে ফেললাম, আমরা হচ্ছে এটা আমাদের ক্লায়েন্টের মেন ডোমেন, এর আন্ডারে আমরা একটা সাব ডোমেন খুলে ফেললাম test2 নামে। দেখে তো আমরা একটু ব্যাক এন্ডে ঢুকে যাই। এটা হচ্ছে আমাদের test2 নামে একটা সাব ডোমেন, যেটা আমাদের এসএসএল দেওয়া রয়েছে। এখন থেকে আমাদের এটা ভিজিট করে দেখে সাইটটা, এটাও আমাদের এসএসএল দেওয়া রয়েছে। তাহলে আমরা কাজ করি, আমরা প্রথমটা রাখবো না, এটা যেহেতু নতুন করা ছিল, আমরা এটা আপাতত এখান থেকে আমরা হচ্ছে ডিলিট করে দিই। এটা আমাদের টেস্ট, ডিলিট করার দরকার নাই, আমরা test1 নামে আর একটা খুলে ফেলি, এটা থাক। আচ্ছা, কোনো কিছু আমরা এখন রিমুভ করতেছি না ইনস্টলার অ্যাপ্লিকেশন, যেহেতু এখানে আমাদের হয়তো বা কোনো কাজ প্র্যাকটিস করা থাকতে পারে, এই জন্য আমরা কোনো কিছু রিমুভ করব না। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ডোমেইন এসএসএল সহ HTTPS। এটা আমরা খুলবো হচ্ছে test1 নামে, test1 আমাদের ডোমেনটা হবে website.com/test1/। এটা হচ্ছে আমাদের মেন পাথ হবে। আমরা এখানে অ্যাক্সেস যেহেতু আমরা সি প্যানেল থেকে করবো, এই জন্য আমরা এখান থেকে অ্যাডমিনিস্ট্রেশন ইউজার নেম আর পাসওয়ার্ড, এটা আমরা যেটা সাজেস্ট করতেছে আমরা ওটাই রাখতেছি, যেহেতু আমরা হোস্টিং থেকেই অ্যাক্সেস করব। হোস্টিং থেকে আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, মাইক অন করা আছে কার্ডটা? আচ্ছা, ওকে, দেখেন এটা আমাদের ইনস্টল হচ্ছে। আচ্ছা, ফরাদদারটা ছিল, ওকে ফরাদ, সমস্যা নাই। যেহেতু আমাদের এখানে ব্যাকআপ ফাইল সাইজটা 500 MB হয়ে গেছে, এজন্য আমরা এই সাইডে কাজ করব না। আমরা ক্লায়েন্টের সাইডে কি করলাম, দুইটা সাবডোমেন তৈরি করলাম, একটা হচ্ছে test1 আর একটা test2। তাহলে আমরা test1টাকেও ব্যাকএন্ডে লগ ইন করে ফেলি, এটা আমরা কেটে দিব। আচ্ছা, এটা আমাদের test2 সাবডোমেন, এটা হচ্ছে আমাদের test1, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমরা ঝটাপট যে কোনো একটাই, আমরা দরকার হয় হচ্ছে আপনার 1 নম্বরটার মধ্যে আমরা একটা দ্রুত একটা ডেমো ইম্পোর্ট করে আসি।
1 নম্বর থেকে আমরা 2 নম্বর, তাই না? আমরা যে এক্সট্রা থিমটা আমরা যে কোনো একটা টেমপ্লেট ফাস্ট ফরওয়ার্ডভাবে আমরা এখান থেকে ডেমো ইম্পোর্টটা করে ফেলি, তারপর হচ্ছে আমরা এই সাইটটা ব্যাকআপ করে আমরা 2 নম্বর সাইডে সব কাজগুলো করব। আচ্ছা, অ্যাক্টিভ করে দিলাম। দেন এখান থেকে হচ্ছে আপনার লেটস স্টার্টার টেমপ্লেট, এটাও আমরা অ্যাক্টিভ করে দিই। এখান থেকে এটা অ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা, ওকে, স্টার্টার টেমপ্লেটটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমাদের এখান থেকে যে কোনো একটা ডেমো আমরা চুজ করে ফেলি জাস্ট ফর টেস্টিং পারপাস। আচ্ছা, এই প্লাগইনে তো আপনারা অটো মাইগ্রেশন আর হচ্ছে কি দুইটাতে বুঝে ফেলেছেন। আর ব্যাকআপ অ্যান্ড রেস্টোর থেকে আপনাদের ব্যাকআপ করলে ফাইলটা ব্যাকআপ হয়ে এখানে চলে আসবে, ঠিক আছে? রিমোট স্টোরেজ, এখান থেকে আপনাদের ওই যে রিমোট যে স্টোরেজগুলো রয়েছে, গুগল ড্রাইভ, ড্রপবক্স, মাইক্রোসফট অন ড্রাইভ, এই প্রত্যেকটা জায়গায় আপনারা ওখান থেকে কানেক্ট করে ওখান থেকে অ্যাক্সেসটা দেওয়ার পরে আপনাদের এই ফাইলগুলো এখানে যাবে। আচ্ছা, আর বাকিগুলা প্রয়োজন নাই। আচ্ছা, আমরা একটা টেমপ্লেট চুজ করি যেটা হচ্ছে আপনার এলিমেন্টর টেমপ্লেট। আমরা যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে নিতে পারি। দেখি আমাদের এটা লোড হয়ে গেছে। আচ্ছা, এটা মনে হয় আমাদের অল্প একটু সময় নেবে। আচ্ছা, তো আমরা এখানে অন্য কথা বলে আসতে পারি, সেটা হচ্ছে এখান থেকে। আচ্ছা, তাহলে আমাদের ডাব্লুপি ভিভিড এই প্লাগইনে যতগুলো ফাংশন ছিল সবগুলো আমাদের দেখা হয়ে গেছে, তাই না? আচ্ছা, আর একটু সময় লাগবে, জাস্ট 5 থেকে 10 সেকেন্ড। তাহলে আমাদের এখানে কি হবে, টেমপ্লেটটা লোড নিচ্ছে, এটা সিঙ্ক হচ্ছে। এই যে অ্যাস্টা থিমটা আমরা দিলাম, এটা আমাদের সিঙ্ক হয়ে এখন কমপ্লিট। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আমরা চুজ করতে পারি। দেখি তো আমরা এটাই, এই যে আউটডোর অ্যাডভেঞ্চার, এই থিমটা হচ্ছে আমি আমার একটা ক্লায়েন্টের জন্য সেট আপ করছিলাম। মানে এই টেমপ্লেটটা দেওয়ার কারণ হচ্ছে জাস্ট আপনার এই হেডার ফুটার বা এই যে বেসিক ডিজাইনগুলো এইগুলো আনার জন্য। এখান থেকে আমরা কন্টিনিউ করলাম। এখান থেকে পেজ বিল্ডার কি দরকার নাই, কোনোগুলা নাম দেওয়ার দরকার নাই, ডাটাগুলো দেওয়ার দরকার নাই। আই আন্ডারস্ট্যান্ড, জাস্ট আমাদের কি করব, আমরা এক্সপার্ট, তাই না? ওকে, আমার জন্য ব্যবহার করতেছি, নাম টাম কিছুই দেওয়ার দরকার নাই। আমরা কি করি, আমরা জাস্ট ডেমোটা ইম্পোর্ট করে ডেমোটা আমরা দ্রুত ইম্পোর্ট করে ফেলি। আচ্ছা, সামাদ ভাই, এই প্রসেসটা কিন্তু আগের দিন দেখাইছিলাম, মনে আছে? এটা হচ্ছে আমরা জাস্ট অ্যাস্টা থিমটা ইনস্টল দিয়ে আমরা ডেমোটা ইম্পোর্ট করে ফেলতেছি ফ্রি। ওকে, টেমপ্লেটটা দেওয়ার পেছনে আর একটা কারণ হচ্ছে আপনার টেমপ্লেট দিলে হেডার ফুটার আর সেন্টারে সব কিছু অর্গানাইজ হয়ে যায়, যার কারণে ওর মধ্যে আপনার এলিমেন্টার দিয়ে কাস্টম ডিজাইনটা করা সহজ হয়। যার কারণে অনেকে টেমপ্লেটটা ইনস্টল করেই কাজ করতে পছন্দ করে। আবার যারা কাস্টমভাবে করতে চায় ওরা জাস্ট ডাব্লুপি হ্যালো এলিমেন্টার দিয়েও কাজটা করতে পারে। আচ্ছা, তাহলে আমাদের ডেমোটা সাকসেসফুলি ইম্পোর্টেড। দেখি তো আমাদের সাইটটা এখন কেমন দেখা যায়। মাইকটা একটু অফ করেন। আচ্ছা, তাহলে আমাদের এই যে এটা হচ্ছে মনে করেন আমাদের সাইট বা ক্লায়েন্টের সাইট। এটা হচ্ছে আমরা এখন কি করব, এটা টেস্ট 1, এখান থেকে আমরা এই যে টেস্ট 2-র মধ্যে নিয়ে চলে যাবো, টেস্ট 2। আচ্ছা, এখানে আমরা একটা প্লাগইন তাহলে ইনস্টল করি, যেটা হচ্ছে আমাদের, তার আগে আমরা দেখে আসি আমাদের পারমালিঙ্কসটা ঠিক আছে কিনা। ঠিক আছে, আপনারা এই কাজগুলো করার আগে পারমালিঙ্কসের মধ্যে যাবেন, যেহেতু নতুন সেট আপ করছে এই জন্য পারমালিঙ্কসটা ঠিক না থাকতেও পারে। এটা আমাদের পোস্ট নেম করে সেভ করে দিতে হবে। আচ্ছা, এখান থেকেও আমরা পারমালিঙ্কসটা ঠিক করে দিই। এটা আমাদের পোস্ট নেম। আচ্ছা, এটা আমাদের পোস্ট নেম দেওয়া আছে। ওকে, এখন তাহলে আমরা আবার ডাব্লুপি ভিভিড প্লাগইনটা এখানে আমরা ইনস্টল করে ফেলি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সাইট, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সাইট।
আচ্ছা, প্লাগইনে আসার পরে এখান থেকে হচ্ছে আমাদেরকে WP Vivid যে প্লাগইনটা রয়েছে ওটা আমরা ইনস্টল করব এখান থেকে, তাই না? এটা 7 লাখ অ্যাক্টিভ ইনস্টলেশন, এটা আমাদের অ্যাক্টিভ করতে হবে ইনস্টলেশন। ওকে, বাই WP Vivid প্লাগইনস। ওকে, এটা আমরা অ্যাক্টিভ করে ফেললাম। আমরা 2 নম্বর সাইট থেকেও প্লাগইন থেকে আমরা সেম প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভ করে ফেলি। এটা প্রথম ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ওয়েবসাইট টেস্ট1। আচ্ছা, 2 নম্বর ওয়েবসাইট থেকেও আমরা WP Vivid প্লাগইনটা ইনস্টল করে ফেললাম। দেন এখান থেকে অ্যাক্টিভ করে ফেলতে হবে। আচ্ছা, কমপ্লিট। তাহলে আমাদের 2 জায়গায় প্লাগইন অ্যাক্টিভ করা কমপ্লিট। তাহলে যেহেতু আমাদের WP Vivid এর সব কিছু কভার হয়ে গেছে, আমরা ব্যাকআপ অ্যান্ড রিস্টোর থেকে ডাটাবেস প্লাস ফাইল আর সেভ টু লোকাল দিয়ে ব্যাকআপ নেওয়ার উপর একটা ক্লিক করব। আচ্ছা, আশা করি আমাদের সাইটটা 200 MB-র নিচে হয়ে যাবে। 150, 120 হতে পারে বা 130 হতে পারে, কারণ এখানে জাস্ট অ্যাসটা ডেমো ইম্পোর্ট দেওয়া, তো ফাইল সাইজটা খুব বেশি আসবে না। ক্লায়েন্টের সাইডে হচ্ছে আপনারা সেমভাবে WP Vivid প্লাগইনটা ইনস্টল করে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর থেকে আপনারা ব্যাকআপটা জেনারেট করে নেবেন। এটা হচ্ছে সাইডের কন্টেন্টের উপর ভিত্তি করে টাইমটা নেয়। অনেক বড় সাইড হলে অনেক বেশি টাইম নেবে, ছোট সাইড হলে আপনাদের টাইমটা তুলনামূলক কম আসবে। আচ্ছা, আমাদের ব্যাকআপ কমপ্লিট। দেখেন আমাদের ব্যাকআপ ফাইল সাইজটা কত আসছে, অনলি 72 MB। তাহলে আমরা কি করব, আমরা এই যে ব্যাকআপটা আমাদের আসছে এটা আমরা ডাউনলোডের উপরে ক্লিক করব। ডাউনলোডের উপরে ক্লিক করে আমাদের ব্যাকআপটা ডাউনলোড করে ফেলব। 72.79 MB ডাউনলোড করলাম, ঠিক আছে? আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই যে আমরা ডাউনলোডটা করতেছি কেন, তাই না? এইখানে যে ফাইলটার সাইজ 72.79, আপনার ডাউনলোড হওয়ার পরেও ওইটা 72.79 আছে কিনা এটা আপনারা একটু মিলাই নেবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আজকে হয়তোবা নেটের স্পিডটা আমারই স্লো থাকতে পারে। আজকে অনেক বৃষ্টি হয়েছে আমাদের এখানে, তো হয়তোবা আজকে নেটের স্পিড পাচ্ছে না। আচ্ছা, এখানে তো স্পিড মোটামুটি ঠিকই আছে। তাহলে এখানে কম পাওয়ার কারণটা কি? এত কম তো পাওয়ার কথা না, এত কম আসবে। এটা হোস্টিংয়ের উপর নির্ভর করে, আপনি হোস্টিং বাই হোস্টিংয়ে নির্ভর করে। এটা তো অনেক টাইম নিচ্ছে, এত টাইম নিলে তো আমাদের অনেকটা লেট হয়ে যাবে। আচ্ছা, 72.79। দেখি এটা আরেকবার দিয়ে, অনেক সময় প্রথমবারে স্লো হয়, দ্বিতীয়বারে রিফ্রেশ করলে স্পিডটা বুস্ট হয়ে যায়। দেখি আমরা ট্রাই করে আরেকবার। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে নেট তো ঠিকই আছে। আর তাহলে এখানে গোডাডি তো একটা ভালো মানে ফাস্ট হোস্টিং, এটাই তো খুব একটা সমস্যা আসার কথা না। এখানে ডাউনলোডের পরে ক্লিক করছি, বাট এখনও এটা লোড নেয়নি। আচ্ছা, হয়েছে, দেখি এখন স্পিডটা আগের মতোই আছে, মানে অনেক স্লো। এটা ডাউনলোড করতে অনেক টাইম লাগবে। তাহলে আমরা ম্যানুয়াল এই ডাউনলোডটা করার পরে আপনারা জাস্ট এখান থেকে 2 নম্বর সাইডের মধ্যে আপলোডের মধ্যে আসে ফাইলটা আপলোড করে দেবেন, ঠিক আছে? তাহলে ফাইলটা এখানে চলে আসবে। আমরা ওই জিনিসটা হচ্ছে অনলাইনে ফরওয়ার্ড করি, তাহলে আমাদের ওই একই প্রসেসটা আবার হবে। হ্যাঁ, এই ব্যাকআপ ফাইলটা আপনার এখানে আপলোড করলে এটা এখানে চলে আসবে। তাহলে আমরা কাজ করি, আমরা
এই সাইট থেকে কিটা কপি করে নিয়ে যাই। দেখেন এটা হচ্ছে 2 নম্বর সাইট। 2 নম্বর সাইট থেকে কিটা জেনারেট করবেন। এই কিটার মেয়াদ হচ্ছে আপনার 8 ঘন্টা। 2 নম্বর যে ওয়েবসাইটটা আছে test2, এখান থেকে আমরা কিটা কি করব, জেনারেট করব। কিটা জেনারেট করে আমাদের প্রথম সাইটে এসে পেস্ট করবো, তাই না? তাহলে 2 নম্বর সাইট থেকে আমরা কিটা পেয়ে গেলাম, এটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা 1 নম্বর সাইটে এসে রিফ্রেশ করে এটা একটু আমরা test1, এটা হচ্ছে আমাদের প্রথম সাইট। আজকে নেটে মনে হয় একটু প্রবলেম দিচ্ছে, অথবা আমাদের ক্লায়েন্টের যে হোস্টিং, ওই হোস্টিংটা অনেকটা চাপে আছে। ওকে, তাহলে কিটা কপি করে অটো মাইগ্রেশনে এখানে এসে আমরা কিটা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে সেভ করব। সেভ করে ডাটাবেস প্লাস ফাইল দুইটাই কি করব, ক্লোন দেন ট্রান্সফার এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই ক্লোনিংটা শুরু হয়ে যাবে। দেখেন, দ্য কানেকশন ইজ ওকে, নাও ইউ ক্যান ট্রান্সফার দ্য সাইট এটা .com/test1 টু দ্য সাইট test2। বুঝতে পারছেন? test1 থেকে আমাদের test2-তে হচ্ছে আমাদের ফাইলগুলো এখন ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে অটো মাইগ্রেশন করতেছি আমরা। তাহলে আমাদের ফাইলটা ম্যানুয়ালি ডাউনলোড করে ওইটা আবার আপলোড করার প্রয়োজন হচ্ছে না। কারণ কি করলাম, আমরা এখান থেকে কিটা জেনারেট করছি, যে সাইটে আমরা ফাইলটা আনবো ওই সাইটের থেকে আমাদের কিটা জেনারেট করতে হবে। আর যে সাইট থেকে ফাইলটা যাবে ওই সাইটে এসে অটো মাইগ্রেশন বারে ক্লিক করে এখানে আমরা কিটা পেস্ট করে সেভ করে দেব। তারপর হচ্ছে আমরা ক্লোন দেন ট্রান্সফার করলে আমাদের ফাইলটা ট্রান্সফার হওয়া শুরু হচ্ছে। তাহলে ব্যাকআপটা চলতে লাগুক। ওকে, ক্লায়েন্টের সাইডে কাজ করার সময় আপনারা এই ব্যাকআপগুলো জেনারেট করে তারপরে কাজ করবেন। যে মুক্তার ভাই বলেন। আচ্ছা ভাই, ম্যানুয়ালি আমি আপলোড করলাম, মানে ডাউনলোড করে আপলোড করলাম, তো আপলোড করলে কি আপনার এমনিতে রান হবে না আর কোনো কার্যক্রম আছে? ম্যানুয়ালি এখানে আপলোড করলে আপনার এই ব্যাকআপটা এখানে চলে আসবে। তারপরে মনে করেন ম্যানুয়ালি আপলোড করলে আপনার ওই ব্যাকআপটা এরকমভাবে এখানে আমার একটা আছে না, ওইখানেও এরকম একটা চলে আসবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে ওই অনলাইনে করলেও একইভাবে আসবে। তাহলে আমরা অনলাইনে করতেছি মানে কি, এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের ফাইলটা এখানে চলে আসবে না, তারপরে আমরা এখান থেকে মানে রেজিস্টার করব। ব্যাকআপটা আগে চলে আসুক, তারপরে আমরা ওই সাইটটা কিভাবে রেজিস্টার করতে হয় সেটা আমরা দেখতেছি। আচ্ছা, এটা নেটওয়ার্ক কানেকশন রিট্রাইং, হয়তোবা আমাদের নেটওয়ার্ক কানেকশনটা একটু প্রবলেম করতেছে। ওকে, এই ক্লায়েন্টের সাইটে 72 MB ফাইলটা এত দেরি হবে এটা আসলে আনএক্সপেক্টেড। গোড্যাডি তো এতটা স্লো হওয়ার কথা ছিল না, তারপরে হচ্ছে আমাদের গোড্যাডি ব্যবহার করতে গেলে একটু স্লো হয়ে যাচ্ছে সার্ভারটা, হয়তো আমার নেটওয়ার্কেরই প্রবলেম হতে পারে। এখানে কানেকশনটা প্রবলেম হয়েছে। হ্যাঁ, নেটওয়ার্ক কানেকশন রিট্রাইং হচ্ছে। আচ্ছা, তাহলে এটা একটু কমপ্লিট হতে লাগুক। আচ্ছা, এটা আমাদের প্রথম সাইট আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সাইট। ওকে, ব্যাকআপটা এখানে আসবে। এখানে আমাদের কিটা অলরেডি জেনারেট করা হয়ে গেছে। জি ভাই বলেন। আচ্ছা ভাই, আমরা কি এখন তাহলে যে লোকালি দুইটা সাইট ইনস্টল করে হয়তো মাইগ্রেশন করে এইভাবে আপাতত করব নাকি? হ্যাঁ হ্যাঁ হবে, কোনো প্রবলেম হবে? হ্যাঁ, ওইভাবে করতে পারেন। যেহেতু আমাদের এখন হোস্টিং না হয়নি, WP-Vivid থেকে আপনারা ওইটা প্লাগইন থেকে কপি করবেন, কপি করে যে সাইটে নিয়ে যাবেন ওইখানে ফাইলটা আপলোড করে দেবেন। নেটওয়ার্ক কানেকশন এখন ঠিক আছে, দেখছেন? এটা মাঝে মাঝে সমস্যা হয় নেটওয়ার্কের। নেটওয়ার্ক কানেকশন ওকে, এখন যাওয়া শুরু হইতে পারে।
অনেকটা টাইম নিয়ে ফেললো আসলে এটা ফাইল মানে এই সার্ভারের মধ্যে আসলে একটু মানে স্লো হয়ে গেছে কারণ এই ফাইলটা যখন আমরা ম্যানুয়ালি নিচ্ছিলাম তখনও আমাদের নেটওয়ার্কটা একটু স্লো ছিল কারণ ওই রাসেল স্যার বলছেন থাইল্যান্ড থেকে টাকা কামাই করে নিয়ে এসে তারপর হোস্টিং নেব। তাই নাকি রাসেল ভাই? তাই স্যার, কে বলেছিল আপনাকে এটা? রাসেল ভাই দ্রুত হোস্টিং নিয়ে ফেলেন তো ভাই। আচ্ছা আর তো অনেক টাকা, তার ঠান্ডা খাচ্ছে আর বেচতেছে। সান্ডা মানে কফিলকে দিচ্ছে আর ওখান থেকে বেনিফিট হচ্ছে। এই জন্যই বলছিল কদিন আগে যে ঠান্ডা হোস্টিং নেবে। সান্ডা হোস্টিং বাহ মাইগ্রেশনটা তো আমাদের কফিল রেকর্ড করতেছি এত জোরে কেউ কথা বলে কি মানুষটা কেটা ছিল। রাসেল ভাই হাসতেছে। আশা করি 2026 সালের মধ্যে আমাদের ব্যাকআপটা হয়ে যাবে। আমরা কি করা যায় এখানে অনেকটা পরিমাণে টাইম নিয়ে ফেলতেছে আমাদের। দেখি তো আমরা আমাদের হোস্টিংগারের হোস্টিংয়ে গেলে এত দেরি লাগার কথা না। 72 MB ফাইলটা নিতে আমাদের এত টাইম লাগে? বাহ অনেক টাইম নিয়ে ফেলতেছে। দেখি আমরা ম্যানুয়ালি আর একবার ডাউনলোড আবার ক্লিক করে দেখে আসে আমাদের কোনো সমস্যা হয় কিনা। 72.79 MB এটা একটু ফাস্ট লাভলেই তো হয়ে যেত। ওইটা এখানে আপলোড হোক আর এখানে দেখে এখনও নেটওয়ার্ক কানেকশন রিট্রাইং। বাহ এই 1 MB 2 MB করে 72 MB হবে তো মনে করেন যে আসলে প্রবলেম দেখছেন। প্রবলেমে পড়লে আর তো কিছু করার নাই। আচ্ছা একটা কাজ করি আমরা আমাদের যেহেতু আমাদের ভিভিড প্লাগইনটা ক্যান্সেল করে দিই। দেখি আমাদের ক্যান্সেল হয় কিনা আগে দেখি সাইটটা আবার ক্র্যাশ না করে। যেহেতু এটা আমাদের অনেক টাইম নিয়ে ফেলছে তো এটা আমরা হয়তোবা নেক্সটে আমরা দেখাই দিতে পারি। এটা আমরা আপাতত ক্যান্সেল করে দিই। পেজটা একবার রিফ্রেশ করি তো। না লাইন তো ঠিকই চলতেছে। আজকে আমাদের হোস্টিংয়ে অনেক প্রবলেম করতেছে। মানে ক্লায়েন্টের যে হোস্টিং 3টা ডোমেন ইনস্টল করা তো ক্লায়েন্টের সাব ডোমেন আজকে অনেক প্যারা দিচ্ছে। এখন আমরা কি করতে পারি? আমরা আচ্ছা অটো মাইগ্রেশনের মধ্যে কি করলাম ওটা আমরা কেটে দিলাম। আচ্ছা দেখি আমাদের এখানে কোনো ফাইল আসছে কিনা। এখান থেকে রিসেট করে দেখি একটা ফাইল মনে হয় বেকায়দে চলে আসার কথা। দাঁড়ান এখান থেকে রিফ্রেশ করে দেখি আমরা। আচ্ছা আসে না, ওকে ফাইন। তাহলে এইটার মাইগ্রেশনটা আমরা দেখা যাচ্ছে সামনে নেটটা ফাস্ট হলে আমরা ওটা দেখাই দেবো। আমরা একটা কাজ করি আমরা দ্রুত হচ্ছে আপড্রাফটটা সেট আপ করে ফেলি। দেখি আমাদের টাইম ওয়েস্ট না করে আমরা চলে যাবো হচ্ছে আপড্রাফটে। ডাব্লিউপি ভিভিড দিয়ে আমরা রিস্টোরটা আজকে দেখাইতে পারতেছি না নেটওয়ার্কের সমস্যার কারণে। ওটা আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব। যদি নেটটা আমাদের সমাধান হয় তাহলে আমরা এই ক্লাসেই কন্টিনিউ করে ফেলবো। আচ্ছা এখন আমরা এটা অ্যাক্টিভ করে ফেলি। আচ্ছা এটা হচ্ছে আমাদের আপড্রাফট প্লাগইনটা আমাদের অ্যাক্টিভ করা কমপ্লিট। এখন বাম পাশ থেকে আপনারা আপড্রাফটের উপর একটা ক্লিক করবেন, আপড্রাফট প্লাস এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের হচ্ছে এখানে সেম টাইপের অপশান আছে। ডাব্লিউপি ভিভিদের মধ্যে যেমন অপশান ছিল
এর মধ্যে অনেকটা কাছাকাছি, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, মাইগ্রেট অ্যান্ড ক্লোন, তারপরে সেটিংস। হ্যাঁ, সেটিংসের মধ্যে আপনি ম্যানুয়ালি আপনার বিভিন্ন যে ক্লাউড স্টোরেজ রয়েছে ওইখানে হচ্ছে আপনি আপনার ফাইলটা ট্রান্সফার করতে পারবেন প্রত্যেকটা জিনিস। আচ্ছা, অ্যাডভান্স অপশানের মধ্যে কিছু অ্যাডভান্স অপশান রয়েছে, আর প্রিমিয়াম প্লাগ ইন, এদের আরও কিছু প্রিমিয়ামটার মধ্যে আরও কিছু ফিচার্স রয়েছে। ঠিক আছে, এই ফিচারগুলো আপনারা দেখতে পারেন। ওকে, তাহলে আমরা ব্যাকআপ অ্যান্ড রিস্টোরের মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে বলতেছে যে আমাদের ব্যাকআপ না। ওকে, তাহলে ফাইল, ডাটাবেস দুইটাই কী করবো, আমরা ব্যাকআপ নাওয়ার উপরে ক্লিক করে ফেলবো। ক্লিক করার পরে দেখেন টেক এ নিউ ব্যাকআপ ইনক্লুড ইউর ডাটাবেস, আপনি ডাটাবেসটাও টিকমার্ক করবেন, ফাইলটাও টিকমার্ক করবেন, দুইটা টিকমার্ক করে ব্যাকআপ নেওয়ার উপরে ক্লিক করবেন। তাহলে আপনাদের ডাটাবেস আর ফাইল দুইটা ব্যাকআপ ফাইল তৈরি হচ্ছে। আপড্রাফট প্লাগইনটা হচ্ছে খুবই জনপ্রিয়, যেহেতু আপনার 3 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, তার মানে 30 লক্ষ। এই প্লাগইনটা খুবই জনপ্রিয় একটা প্লাগইন এবং খুব ভালো কাজ করে। ডাব্লুপি ভিভিডটাও খুব জনপ্রিয়। সো আপনারা এই দুইটা প্লাগইন দিয়ে আপনাদের যত মাইগ্রেশন রয়েছে আপনারা সারতে পারবেন। ওকে, তাহলে আমাদের ব্যাকআপ হ্যাজ ফিনিশড। আচ্ছা, এই দেখেন নিচের মধ্যে আপনাদের জুন 1, 2025 এই অমুক ডেট দেওয়া রয়েছে, আমাদের ব্যাকআপটা কমপ্লিট। এখন আপনারা কি করবেন, এখান থেকে ডাটাবেসের উপর একটা ক্লিক করবেন, প্লাগ ইনের উপর একটা ক্লিক করবেন, থিমসের উপরে ক্লিক করবেন, আপলোডসের উপরে ক্লিক করবেন, মাস্ট ইউজ প্লাগ ইনের উপরে ক্লিক করবেন, আদার্সের মধ্যে ক্লিক করবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ব্যাকআপ। এখানে কয়টা আইটেম রয়েছে? 1, 2, 3, 4, 5, 6টা। 1, 2, 3, 4, 5, 6টা ওপেন করার পরে এটা হচ্ছে আপনার ডাটাবেস। ডাউনলোড টু ইয়োর কম্পিউটার, ডাউনলোড করলাম, ডাটাবেসটা আমাদের ডাউনলোড হচ্ছে। আজকে তো এখান থেকে যাই ডাউনলোড করতেছি সবগুলোই আপনার স্পিড কাছাকাছি পাচ্ছে। তো ডাউনলোড প্লাগইন দেখি তো, আমার মনে হয় স্পিড ওই না বেশি পাচ্ছে এখন একটু। আচ্ছা, ক্লায়েন্টের এই হোস্টিংয়ে আসলে আজকে কাজ করাটা আমাদের একটু মানে অনেকটা স্লো করে ফেলতেছে। ডাটাবেস ডাউনলোড কমপ্লিট, প্লাগইনটা দিচ্ছে এখন ডাউনলোড টু ইয়ার কম্পিউটার। প্রত্যেকটা জিনিস আপনারা ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা, এত স্লো কেন? 48 MB, আর এটা হচ্ছে আপনার 13, আর এটা 9, 800 কিলোবাইট, আর হচ্ছে আপনার 1.23 কিলোবাইট। আচ্ছা, এটা এই হোস্টিংয়ের প্রবলেম। এই এত স্লো হচ্ছে, আসলে কোনো নেটওয়ার্কের মধ্যে আসে না। এটা আসলে আজকের আমাদের এই হোস্টিংয়ে আজকে আমাদের অনেকটা স্লো করে দিচ্ছে। আচ্ছা, এগুলো একটা কাজ করি, এগুলো আপলোড হইতে লাগুক, আর ওইদিকে আমরা ওকে। আচ্ছা, এটা 48 MB কম, মানে অনেকটা টাইম নিচ্ছে আমাদের, অনেকটা টাইম। এত টাইম আসলে না, এটা এইভাবে আসলে আজকে কমপ্লিট করা মনে হচ্ছে আমার হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। আমার মনে হচ্ছে কি এখানে আমার মনে হয় এখন কাজ করলে আমাদের আজকে আর কমপ্লিট করার প্রয়োজন হবে না, ওটা আমাদের হয়তো বা সামনের বছর হয়ে যাবে। আচ্ছা,
আমরা একটা কাজ করে ফেলি, আমরা দ্রুত দেখি তো সি প্যানেলের মধ্যে একটু ডাটা বেসটা চেক করে আসি আমরা। ওহো, এই সাইটটা এত স্লো করবে, এটা আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটতেছে। এতটা স্লো তো হওয়ার কথা না। ওয়াইফাইয়ের স্পিড তো আমার মোটামুটি ঠিকই আছে, এত স্লো তো হওয়ার কথা না। দেখি তো আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে দেখি স্পিডটা কেমন পাওয়া যায়। ওয়ার্ডপ্রেস ওআরজি দেখে ডাউনলোড করে দেখি এটা আমাদের স্পিডটা কেমন দেয়। ডাউনলোড আজকে আসলে নেটের অবস্থাটাই এমন, 200 করে ডাউনলোড হচ্ছে না। এটা হচ্ছে আসলে আমার নেটওয়ার্কের আজকের প্রবলেম দিচ্ছে মনে হয়। আচ্ছা আমি একটা কাজ করি, আমি ফোন ডাটা দিয়ে হচ্ছে আপনাদের দাঁড়ান দেখি আমার ফোনে চার্জ হচ্ছে কিনা। আজকে ব্যাকআপটা দেখানো খুবই গুরুত্বপূর্ণ ছিল জন্য আমি দেখি ফোন থেকে আসতে পারি কিনা। আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে এখন? আচ্ছা এটা রিমুভ করে ফেললে এটাও আমরা ডিলিট করে দিই, দরকার নয় দুটোর একটাও। আচ্ছা আমার সাউন্ড কি শোনা যায় এখন? হ্যালো, কেউ নাই? হ্যালো, দাঁড়ান তো, আমার আজকে হয়তো ওয়াইফাই থেকে নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে। দাঁড়ান, আরে মোবাইলটা অন করার সঙ্গে সঙ্গে এই যে এতগুলো মেসেজ চলে আসে, আসলে তো অনেকটা রেডমি কানেক্টেড। ওকে হ্যালো, এখন শোনা যায়? না না, আমি এখন হচ্ছে মোবাইলে ট্রান্সফার করছি, দাঁড়ান এখন দেখি তো আমার মোবাইলে স্পিডটা কেমন দেয়। মোবাইলে তো খুব একটা বেশি দেয় না, কিন্তু ওর ওই মানে ডাউনলোড স্পিডটা প্রপারলি আসবে না। বাহ, মোবাইলের টেলিটকের স্পিড তো ভয়ঙ্কর লেভেলের খারাপ, তারপরেও দেখি আমরা। আচ্ছা এটা কোনটা? ডাটাবেস, হ্যাঁ না? ডাটাবেস ডাউনলোড হয়েছে। এখন হচ্ছে আমরা প্লাগ ইনটা 48.34 ডাউনলোড করলাম। এখন বর্তমানে আমি ফোন ডাটায় রয়েছি। ফোন ডাটায় কি কোনো উন্নতি আছে নাকি অবনতি? ফোন ডাটায়ও যে আহামরি উন্নতি তা না। 126 একটু উন্নতি আছে, তাই না? আগে তো 48 করে পাচ্ছিল, এখন ফোন ডাটায় 200 অ্যারাউন্ড পাচ্ছে। তারপরে হচ্ছে আমাদের আর কি রয়েছে, থিমস, আর হচ্ছে আপলোডস, মাস্ট প্লাগ ইন, আর হচ্ছে আপনার আদার্স। ওকে আবার সেম হয়ে গেল। আসলে এটা তো খুব প্যারা দিচ্ছে ভাই। ওকে সাউন্ড ঠিক আছে ভাই। আজকে হচ্ছে আমার এই সি প্যানেলটা এত পরিমাণে স্লো যে আপনারা দেখলেনই তো, ওটা কোনোভাবেই কাজ করতেছে না। তাহলে দেখি তো আমাদের ক্লায়েন্টের সাইড থেকে অন্য মানে হোস্টিংকার থেকে নেওয়া যায় কিনা। এখানে কোনো আমাদের হোস্টিংকে রয়েছে। 4 নম্বরটায় আমাদের 500 MB ক্লায়েন্টের কাজ, তাই না? দেখি লগ ইন করে আসি। এটা হচ্ছে 4 নম্বরটা। ওকে, তো এখান থেকে আমরা ফাইলটা কপি করে আমরা দিব কোথায়, যেখানে আপলোড করব সেখানেও তো
ভয়ঙ্কর লেভেলের নেটের অবস্থা খারাপ। দেখি এখান থেকে ডাউনলোড দেখে আমরা যে ব্যাকআপটা করছিলাম 4 নম্বরটা 500 MB হয়েছিল, তাই না? 562 MB। দেখি আমরা এখানে একটা ফাইল ডাউনলোড করে দেখি হোস্টিঙ্গারের থেকে স্পিডটা কেমন পাওয়া যাচ্ছে। হোস্টিঙ্গার 149.39। দেখছেন হোস্টিঙ্গারের স্পিডটা মাচ বেটার। হোস্টিঙ্গার স্পিড ঠিক আছে। আজকে আসলে আমাদের অনেকটা পরিমাণে প্যারার মধ্যে থাকতে হচ্ছে, আমাদের বোঝা হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখন কি করতে পারি? আমাদের এই স্পিডটা এটা এতটা স্লো করবে আসলে দেখান তার থেকে এই 2 নম্বর যেটা আছে আমাদের টেস্ট, এটা ডিলিট করে দিই, আনইনস্টল। এগুলো ওভারলোড খাচ্ছে কি না? এই টেস্ট 2 না তো, রিফ্রেশ। এইটা এটা হচ্ছে মানে আচ্ছা এটা এই যে এটা ওকে টেস্ট আনইনস্টল। আমাদের লোডটা একটু কমাই দিত এখানে, এখানে লোডটা একটু বেশি পড়ে যাচ্ছে কিনা সেটাও একটা কোয়েশ্চেন আছে। গোডাডি হোস্টিংয়ে তো এতটা স্লো আসার কথা না, এটা আসলেই আজকে হোস্টিংয়ে ঝামেলা করতেছে। আমার কাছে এক্সট্রা হোস্টিং রয়েছে কিন্তু এগুলো আসলে ক্লায়েন্টের হোস্টিং, তো এখানে আসলে ওকে ডাটাবেস হয়ে গেছে। প্লাগইনসটা কত 48 MB না 48.34। ডাউনলোড টু ইওর কম্পিউটার। না আজকে হচ্ছে আমরা গোডাডিতে দেখাতে পারবো না। গোডাডি প্লাগইনটা আমাদের অনেকটা সমস্যা করতেছে। এখন আমরা তাহলে কি করতে পারি? সবাই তো আছেন তাই না? আচ্ছা, আমাদের আজকে একটু টেকনিক্যাল ইস্যু চলে আসতেছে অনেক। আমাদের হচ্ছে প্লাগইনের মধ্যে তাহলে তো আমাদের কাস্টমটাও দেখানো পসিবল হবে না। কাস্টমটার মধ্যেও আমাদের এই ডাটাবেস লাগবে, মাইএসকিউএল ডাটাবেস। দেখি আমাদের এখানে ডাটাবেস না ম্যানেজমেন্টের মধ্যে দেখি তো এটা আছে কিনা, চেক করে আসি আমি। হ্যাঁ এখানেও আছে। রিমোট মাইএসকিউএল PHP MyAdmin। ওকে, ডাটাবেস নেম, এটার পরে একটা নাম দিতে পারি, ডাটাবেসের ইউজার নেম, ডাটাবেসের পাসওয়ার্ড দিয়ে আমরা ক্রিয়েট করতে পারবো। দেন ফাইলগুলো আনার পরে আমাদের বাকি কাজ। লোকাল হোস্টের মধ্যেও তো একই অবস্থা হবে না? লোকাল হোস্টের মধ্যে ফাইল দেওয়া নাই, ডাটাবেস তৈরি করা নাই, আরও ইস্যু। লোকাল বেসে তো আরও প্রবলেম আসবে সাইডে।
ওকে, টাইম ওয়েস্ট না করি আমরা, লেটস গো। কি আর করা, আমাদের আজকে টেকনিক্যাল ইস্যু চলে আসতেছে অনেক। আপনাদের তাহলে আমি হোস্টিংগারের মধ্যে নিয়ে চলে যাই। এটা হচ্ছে আমাদের 6 নম্বর, এটা হচ্ছে আমাদের 7 নম্বর, তাই তো? পাসওয়ার্ড হচ্ছে এটা, একটা দুটো সংখ্যা দিলাম। এটা হচ্ছে আমাদের আন্দাজে একটা দুটো সংখ্যা দিলাম। ওকে, কিচ্ছু করার না, আজকে আমাদের সাইটটা একটু প্রবলেম হয়ে গেছে। এখান থেকে যাবেন হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওভারভিউর মধ্যে, তাই তো? ওকে, এখান থেকে ডোমেন, সাবডোমেন, অলরেডি আমাদের 5টা তৈরি করা আছে ক্লায়েন্টের সাইডে। আরও যদি 2টা তৈরি করি, ক্লায়েন্ট আশা করি কিছু মনে করবে না। টেস্ট 6, এটা কি করলাম আমরা, টেস্ট 6 নামে একটা খুলে ফেললাম। আর একটা খুলব হচ্ছে আমরা টেস্ট 7। আমাদের এটা ইরো দেখাচ্ছে না? না, হয়ে গেছে। নেক্সট পেজ, এটা 6 নম্বর, টেস্ট 6, টেস্ট 7, 2টা আমরা কি করলাম, সাবডোমেন খুললাম। 2টা সাবডোমেনের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। এখান থেকে আপনার টেস্ট 6 ইনস্টল ওয়ার্ডপ্রেস। টেকনিক্যাল এত বড় ইস্যু আসবে। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন আর পাসওয়ার্ড। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন, আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যাডমিন, তাই না? এটা আমাদের পাসওয়ার্ড। ইমেলটা হবে হচ্ছে test6@gmail.com, বাস শেষ। এখান থেকে আমরা দিই টেস্ট 6, বাকি আর কিচ্ছু করা লাগবে না। পাসওয়ার্ডটা আমরা আমাদেরটাই দিছি। নেক্সট। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে হোস্টিংগারের মধ্যে ক্লায়েন্টের সাবডোমেন তৈরি করে আমরা 2টা সাবডোমেনের মধ্যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিচ্ছি। একটা হোস্টিংগারে এতগুলো আপনার সাবডোমেন দিলে ওই ইন্ডোর্স আছে, হোস্টিংয়ে ইন্ডোর্স পাওয়া যায়। ওই ইন্ডোর্সটা লোডফুল হয়ে গেলে তখন ক্লায়েন্টের মেন সাইটটাই লোড নেবে না ঠিক মতো। আসলে একটা সমস্যা সমাধান করতে যে আরও মাল্টিপল চলে আসতেছে। ওকে, এতক্ষণ এটা লাগার কথা না। দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটা সেট আপ করা কমপ্লিট, 6 নম্বরটা কমপ্লিট। এখন আবার চলে যাবো হচ্ছে আমরা ওয়েবসাইটের লিস্টের মধ্যে, ডোমেনের মধ্যে না, হোমে। ওকে, হোমে এসে আমরা ওভারভিউ 7 নম্বর, ইনস্টল ওয়ার্ডপ্রেস। এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, তাই না? আর বাকিটা হচ্ছে আমাদের অ্যাডমিন। এটা পাসওয়ার্ড, এটা হচ্ছে আমাদের টেস্ট 7। এখানে আমাদের টেস্ট 7 অ্যাডভান্স, টেস্ট 7 আছে। আমরা আর কিছু দেখবো না, 8.2 থাকবে ইনস্টল। তাহলে আমরা কি করলাম, হোস্টিংগারে 2টা সাবডোমেনের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম। নেটওয়ার্কে হচ্ছে আজকে আমাদের অনেকটা পরিমাণে স্ট্রাগল করাইলো। এত পরিমাণে প্রবলেম ফেস করতে হবে আজকে, একদমই বুঝি নাই। আসলে ভাই আছেন নাকি ঘুমাই পড়েছেন? হ্যালো মুক্তার ভাই, সামাদ ভাই। তো আছি। আমার এই জায়গায় মাইক্রোফোন অন করলে ওই যে পাশে গরু হাঁটি লাগছে, তো ওইগুলো সব শোনা যাবে, মাইক বাস। আচ্ছা, ওকে। এটা হচ্ছে 6 নম্বর, তাই না? 6 নম্বরের ড্যাশবোর্ড। আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেস লগ ইন করে ফেলি। 6 নম্বর, আর এটা হচ্ছে 7 নম্বর। দেখি তো 2টাই আমাদের ড্যাশবোর্ড পাওয়া যায় কিনা। 6 নম্বর, 7 নম্বর। আমরা এখান থেকে হোমে গেলাম, হোমের থেকে হোস্টিংয়ে যাব। হোস্টিংয়ে যাওয়ার পরে ওয়ার্ডপ্রেস ওভারভিউ। 6 নম্বরটা আমাদের ওকে হয়ে গেছে, বাট 7 নম্বরটা আমাদের একটা প্রবলেম করলো, তাই না? 6 নম্বরের মধ্যে গেলাম, 6 নম্বরটা আমাদের HTTPS অ্যাক্টিভ হয়ে গেছে, সব কিছু ওকে। 6 নম্বরটা তো আমাদের ওপেনই হয়ে গেছে এখানে। এটা আমরা কেটে দিই। আর হচ্ছে এখান থেকে 7 নম্বর যেটা আছে ওটাও আমরা অন করে ফেলি। এটা আমাদের SSL অ্যাক্টিভ হয়ে গেছে। দেখি এটা WP ওয়ার্ডপ্রেস অ্যাডমিন। এটা কত, টেস্ট 6। আর এটা আমাদের ওপেন করতেছে এখন টেস্ট 7। আচ্ছা,
দুইটাই ওপেন হয়ে গেছে। এখন দেখি তো আমাদের পারমালিঙ্কস কি আছে, আমাদের ওই কাজটা আবার রিপিট করতে হবে। পারমালিঙ্কস আমাদের পোস্ট নেমে দেওয়া আছে দুইটাই। আচ্ছা, দুইটাই পোস্ট নেম। এখন আমরা দ্রুত আবার আমাদের সেম কাজটা রিপিট করে আসি। আমাদের থিম অ্যাড করি, যেহেতু আজকে আমাদের গোডাডি হোস্টিংয়ে আমাদের একদমই আনএক্সপেক্টেড এরর চলে আসছে, তো আমরা এটা বাদ দিয়ে দেবো। আমরা এখন হোস্টিংয়ের মধ্যে টেস্ট করতেছি। এটা হচ্ছে আমার 6 নম্বর সাবডোমেন, এটা হচ্ছে আমার 7 নম্বর সাবডোমেন। আচ্ছা, তো 6 নম্বরটার মধ্যে আমরা অ্যাস্টা টেমপ্লেটটা সেট আপ করে ফেলি দ্রুত। ওকে, এখানে আমাদের টাইম নেবে, আর আমরা একটা কাজ করি, এই টাইমের মধ্যে আমরা দ্রুত হচ্ছে প্লাগইনগুলো সেট আপ করে আসি। এটা হচ্ছে আমাদের 7 নম্বর সাবডোমেনে WP Vivid, এটা করবো ইনস্টল, দেন অ্যাক্টিভেট। আচ্ছা, তারপরে আমরা আরও একটা প্লাগইন নিব, সেটার নাম কি বলেন, আপড্রাফট। আমরা একবার ওটা নিয়ে আসি, আপড্রাফট। এটাও আমরা এখান থেকে ইনস্টল করব। 3 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, খুব জনপ্রিয় দুইটা প্লাগইন। আমরা কি করলাম, 2 নম্বর যে সাবডোমেন ছিল টেস্ট 7, সেখানে আমরা অ্যাক্টিভ করে ফেললাম। আচ্ছা, এখন একটু সময় নিচ্ছে, এই সময়ের মধ্যে আমরা দেখি এই সাইডে আমাদের ওই সেম প্লাগইন দুইটা আনতে পারি কিনা। এই সাইডের মধ্যে আমরা কি করব, WP Vivid, এটা আমরা করলাম কি ইনস্টল, দেন এটা অ্যাক্টিভেট। আচ্ছা, দেন আমরা আবার গেলাম অ্যাড প্লাগইনের মধ্যে, আপড্রাফটটা ইনস্টল, অ্যাক্টিভেট। আচ্ছা, ওকে, তাহলে টেমপ্লেট চলে আসছে। আমরা দ্রুত সহকারে এটাই নিয়ে ফেলে, আবার আমাদের হাতের টাইম অনেকটা চলে গেল আমাদের এই গোডাডি হোস্টিংয়ের মধ্যে। তো আমরা ফাস্ট ফরওয়ার্ড করতেছি, নেক্সট, এখান থেকে নেক্সট। আমরা হচ্ছে এক্সপার্ট আমাদের জন্য করতেছি, আই আন্ডারস্ট্যান্ড, বিল্ড মাই ওয়েবসাইট। ওকে, তাহলে আমরা ওই একই কাজটা আর একবার রিপিট করলাম খুব ফাস্ট ফরওয়ার্ডভাবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা 7 নম্বর ওয়েবসাইট। 7 নম্বরটার কোনটা, এটা হচ্ছে আমাদের ভিউ। ওকে, এটা হচ্ছে আমাদের 6 নম্বরটার আগে টেমপ্লেটটা ইম্পোর্ট হয়ে যাক, তারপরে আমরা ভিউ করতেছি। আচ্ছা, এখান থেকে ভিউ ওয়েবসাইট দেবো আমরা। এটা হচ্ছে আমাদের টেস্ট 6। আচ্ছা, সাইটটা চলে আসছে। এখন আমরা কি করব, টাইম ওয়েস্ট না করে আমরা দ্রুত WP Vivid যে প্লাগইনটা রয়েছে, ওটা ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখান থেকে আমরা দ্রুত ব্যাকআপটা তৈরি করে ফেলি। ডাটাবেজ অ্যান্ড ফাইল লোকালে ব্যাকআপ নাও। ওকে, আশা করি আমাদের হোস্টিংয়ে জিনিসগুলা খুবই ফাস্ট হবে। আমাদের হোস্টিংটা আসলে এটা সিঙ্গাপুরিয়ান দেওয়া তো, সার্ভার দেওয়া তো, যার কারণে হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে এটা খুব ভালোভাবে রান করতে পারে। আর গোডাডি হচ্ছে ওটা ইন্ডিয়ান, তাই না? ওটা হচ্ছে ইন্ডিয়ান গোডাডি, ওটা বেশিরভাগ ইন্ডিয়ান। আচ্ছা, এটা হয়ে গেছে, দেখছেন কত ফাস্ট হয়ে গেল। এখান থেকে স্ক্যান করলে চলে আসবে এটা, অথবা রিফ্রেশ, একই কাজ। ফাইল সাইজটা কত হয়েছে আপনার, 91 MB। এই যে সাইটটা আমরা রেডি করলাম না, এই সাইটটা আমরা ডেমো ইম্পোর্ট করছি, টেস্ট 6। এটার ফাইল সাইজ হয়েছে আমাদের 91 MB। ডাউনলোডের উপরে ক্লিক করব, ক্লিক করে আমাদের 91.39 ডাউনলোড। আচ্ছা, এখানে আমাদের ডাউনলোডটা হচ্ছে 91.39। আপনারা অবশ্যই খেয়াল করবেন কি, এখানে যে ফাইল সাইজটা রয়েছে না আপনার 91.39, আপনার জন্য ওই সেম ফাইল সাইজটাই হয়। 4 মানে হচ্ছে ওই কাছাকাছি আছে, কিন্তু যদি হয় এমন হয় যে আপনার 70 MB ডাউনলোড হয়ে এটা কমপ্লিট হয়ে গেছে, তখন ওই ফাইল সাইজটা চেক করবেন, আর এখান থেকে এই যে ফাইলটা চেক করবেন। এটা কিন্তু ব্যাকআপ অল লেখা আছে, কিন্তু আপনার যদি অনেকগুলো পার্ট হতো, মানে সাইটটা যদি আপনার 300 বা 400 MB হতো, তাহলে এখানে 4টা-5টা পার্ট তৈরি হতো, তখন এখানে ব্যাকআপ 001, 002 আগে দেখাছিলাম তো আমি, ওইভাবে আপনাদের হয়তো। তো প্রত্যেকটা ফাইল সাইজ দেখে যেন আপনারা মিলাই নেবেন।
91.39। দেখেন আমাদের কিন্তু সাইজটা ঠিকই আছে। এখন দেখতে হবে ডাউনলোডটা কমপ্লিট হয় কিনা। অনেক সময় 80% হয়ে ডাউনলোড এটা হয়ে যায়, তখন আপনারা কী করেন, এই ফাইলটা খেয়াল করেন না, সবগুলো এখান থেকে কী করেন ব্যাকআপ নিছেন, অন্য একটা সাইটে রেজিস্টার করছেন, এবার ব্যাকআপ যে আপনারা রেজিস্টার করে ক্লিক করছেন সে দেখছেন যে সাইটটা ক্র্যাশ করে গেছে আপনার। এটার কারণ একটাই, সেটা হচ্ছে আপনার এই সঠিকভাবে ফাইলটা চেক না করে দেওয়া। এই জন্য প্রত্যেকটা ব্যাকআপের ফাইল সাইজটা চেক করে ওইটা হচ্ছে আপনারা ডাউনলোড কমপ্লিট করে ওটা ভিউ করে দেখবেন যে আমাদের ফাইল সাইজটা ঠিক আছে কিনা। দেখেন 91.4 এটা আমাদের কমপ্লিট। দেখছেন, এটা যদি আমরা রিফ্রেশ করি, এটা দেখেন 91.3, আর এখানে কত 91.3। ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা ব্যাকআপটা সুন্দরভাবে ডাউনলোড করে ফেললাম। এটা হচ্ছে আমাদের 6 নম্বর টেস্ট সাইট। এই সাইটটা আমরা ব্যাকআপ করে রিস্টোর করব হচ্ছে আপনার 7 নম্বর ওয়েবসাইটে। ঠিক আছে, 7 নম্বর ওয়েবসাইটে আসলাম। এখানে হচ্ছে আমরা ডাব্লুপি যে ভিভিড প্লাগইনটা রয়েছে ওটা আমরা ওপেন করলাম। ওপেন করে আপলোডের উপর ক্লিক করলাম। ক্লিক করে আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন অথবা সিলেক্ট ফাইল থেকেও সিলেক্ট করতে পারেন। তো আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, তাহলে আমাদের কী হলো, ফাইলটা চলে আসলো এখানে, তাই না? আচ্ছা, এখানে আমার আপাতত একটা রয়েছে বলে একটাই আসছে, আপনাদের অনেকগুলো দিলে অনেকগুলো আসবে। তারপরে ক্লিক করবেন আপলোড। দেখেন এখানে আপনার পার্সেন্টেজ উঠতেছে। এই ফাইলটা আমাদের এখন আপলোড হচ্ছে আমাদের এই ডাব্লুপি ভিভিড প্লাগইনের মধ্যে, তাই না? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আমার এই ডাউনলোড অ্যান্ড আপলোড যে করতেছি এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? করতে পারেন। রাসেল ভাই বিষয়টা বুঝতে পারছেন? সামাদ ভাই, মুক্তার ভাই? আচ্ছা, হোস্টিংয়ের আমাদের মোটামুটি স্পিডটা ফাস্টই আছে। আমরা কি করতেছি, 6 নম্বর সাইটটা আমরা 7 নম্বরের মধ্যে মাইগ্রেশন করব, তাই না? এই ওয়ান্ডারফুল গিফট। আচ্ছা, ওকে, এটা 6 নম্বর, এটা হচ্ছে আমাদের 7 নম্বর। আচ্ছা, 42% হয়ে গেছে। একটু টাইম দিলে আমাদের ব্যাকআপটা কমপ্লিট হয়ে যাবে। এখানে হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাইডের কাজ ছিল, এটা আছে, এটা মিনিমাইজ করে দিই আমরা। GoDaddy ওয়েব হোস্টিং এত স্লো করবে আসলে, দেখছেন? এটা আসলে এটা তো হেডকোয়ার্টার তো আপনার ইউনাইটেড স্টেটস। GoDaddy কোম্পানির হেডকোয়ার্টার ইউনাইটেড স্টেটসে, তাহলে এটা ইন্ডিয়ানরা এত বেশি ব্যবহার করে। এদের মনে হয় সার্ভারটা আপনার চেঞ্জ করে নিতে হবে। সার্ভারটা সিঙ্গাপুরিয়ান সার্ভার দিলে তখন হচ্ছে বাংলাদেশ থেকে এটা খুব ভালো স্পিড পাবে। ওটা গ্লোবাল সার্ভার দেওয়া আছে, তো এই জন্য আপনার অনেকটা স্লো হয়ে গেছে। এত স্লো হয় না, আজকে হয়তো বা নেটওয়ার্কের একটু সমস্যা হতে পারে, যার কারণে স্লো হতে পারে। দেখা যাক। পঁচানব্বই % হয়ে গেছে। এখন দেখা যাক 97, 99 অ্যান্ড 100। ওকে, আচ্ছা দেখেন আমাদের ব্যাকআপটা কী লেখা আসছে, দ্য আপলোড হ্যাজ কমপ্লিটেড। এখানে ওকে প্রেস করবেন, তারপরে ব্যাকআপের মধ্যে চলে আসবে। দেখেন এখানে আমাদের ব্যাকআপটা চলে আসছে, দেখছেন 91.39। এখানে কত ছিল, 91.39। আর একটা জিনিস মনে রাখবেন, 6 নম্বর সাইট থেকে ব্যাকআপটা আমরা 7 নম্বর নিচ্ছি। 6 নম্বর সাইটের ওয়েবসাইটের যে অ্যাক্সেস ছিল ওই অ্যাক্সেসটাই কিন্তু আপনার 7 নম্বর সাইটে অ্যাপ্লাই হবে, বুঝতে পারছেন? 6 নম্বর সাইটের যতগুলো অ্যাক্সেস খোলা আছে, ইউজার অ্যাক্সেস, সবগুলো আপনার 7 নম্বর সাইটে অ্যাক্টিভ হবে। এই জন্য আপনারা অ্যাক্সেসটা অবশ্যই মনে রাখবেন, 6 নম্বরটা অ্যাক্সেস। তাহলে আমাদের 7 নম্বরটা ব্যাকআপ কমপ্লিট। এখন আমরা কী করব, এখান থেকে রিস্টোর উপরে ক্লিক করব। রিস্টোর
রেজিস্টারের উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখেন সব কিছু ঠিক আছে, আবার আমরা রেজিস্টার দিব। আর ইউ শিওর টু কন্টিনিউ? ওকে। তাহলে এখন আমাদের ওয়েবসাইটটা রেজিস্টার প্রসেস শুরু হচ্ছে। 6 নম্বর ওয়েবসাইট থেকে আমাদের 7 নম্বর ওয়েবসাইটে আমাদের সকল ফাইলগুলো রেজিস্টার শুরু হচ্ছে। যে মুক্তার ভাই বলেন। আচ্ছা ভাই, তাহলে 6 নম্বরে যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে এগুলো সব চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে না, আপনার 6 নম্বরে যতগুলো ইউজার খুলছিলেন ওই ওই সব কিছু হচ্ছে আপনার 7 নম্বর চলে আসবে। ইউজার বলতে মানে আপনি 6 নম্বর ওয়েবসাইটটা ব্যাকএন্ডে লগ ইন করার জন্য যে ব্যবহার করতেন যে ইউজার বলতে হচ্ছে আপনার ওই যে ডাব্লিউপি অ্যাডমিনের মধ্যে যে অ্যাক্সেস অ্যাডমিনের পাসওয়ার্ড, ঠিক আছে? হ্যাঁ, এখানে যে অ্যাডমিন পাসওয়ার্ড 6 নম্বরের জন্য রাখছিলেন সবগুলো আপনার 7 নম্বরে চলে যাবে। ওইটা বলতেছি ইউজার আইডি পাসওয়ার্ড তাহলে ওখানে চলে গেল। হ্যাঁ, ধরেন হচ্ছে আপনার এটা ধরেন 6 নম্বরটা আপনার সাইট, এখানে এই ওয়েবসাইটে হচ্ছে আপনি ব্যাকএন্ডে আপনার অ্যাক্সেস দিয়ে লগ ইন করেন। এখন এখানে আপনি ক্লায়েন্টের কাজ করেছেন, কাজ করার পরে এটা হচ্ছে আপনি 7 নম্বর হচ্ছে ক্লায়েন্টের সাইটে এটা কি করতেছেন, রেজিস্টার করতেছেন। কাজ করেছেন আপনার সাইডে কিন্তু রেজিস্টার করতেছেন ক্লায়েন্টের সাইডে। ক্লায়েন্টের সাইডেও তো আগে থেকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্লায়েন্টে তৈরি করা ছিল না? কারণ ক্লায়েন্ট হচ্ছে আপনাকে ওয়েবসাইটের অ্যাক্সেস দিছে, এটা হচ্ছে আমার ওয়েবসাইট ডাব্লিউপি অ্যাডমিন, এটা আমার অ্যাডমিন, এটা পাসওয়ার্ড। তো তখন ওই ক্লায়েন্টের সব কিছু রিমুভ হয়ে যাবে, রিমুভ হয়ে আপনার ওয়েবসাইটের যে অ্যাক্সেস ছিল ওই অ্যাক্সেসটা ক্লায়েন্টের সাইডে চলে যাবে। তখন আপনি কি করবেন, আপনি হচ্ছে ক্লায়েন্টের জন্য আর একটা ইউজার খুলে দিতে পারেন অ্যাড ইউজার দিয়ে। এখান থেকে আপনি অ্যাড ইউজার দিয়ে হচ্ছে ক্লায়েন্টের যে ইউজারটা ছিল হয় আপনি ওইটা এখান থেকে খুলে দিতে পারেন, অথবা আপনি ওই ব্যাকএন্ডের থেকে ওই অ্যাক্সেসটা ক্লায়েন্টের যে অ্যাক্সেসটা ঠিক করে দিতে পারেন। আমি দেখাচ্ছি দুইটাই। এখন দেখেন আমাদের রেজিস্টার করা কমপ্লিট, এখন যাচ্ছে কি অ্যাক্সেস, কারণ কি আমাদের ওই 7 নম্বরের অ্যাক্সেসটা রিমুভ হয়ে গেছে। এখন যদি আপনি দেখেন আমি যদি 7 নম্বরের অ্যাক্সেসটা এখানে দিই, এটা আমাদের 7 নম্বরের অ্যাক্সেস অ্যাডমিন আর পাসওয়ার্ড, তাই না? এই অ্যাডমিন আর এটা হচ্ছে পাসওয়ার্ড 7 নম্বরেরটা, এটা আমাদের কি কাজ করবে না। কারণ কি আমাদের 6 নম্বরের ফাইলটা 7 নম্বরে চলে আসছে এখন, এই জন্য 7 নম্বরটা কাজ করবে না। এখন আমাদের 6 নম্বরে যে অ্যাক্সেস এই অ্যাক্সেসটা আমাদের দিতে হবে, তাহলে আমাদের কাজ করবে। এই যে এটা হচ্ছে আমাদের 6 নম্বরের অ্যাক্সেস দিয়ে আসলাম, আমাদের 7 নম্বর ওয়েবসাইটটা খুলে গেছে, আমাদের ওয়েবসাইটটা রেজিস্টার কমপ্লিট। আমরা যদি ওয়েবসাইটটা একবার ভিজিট করি তাহলে দেখবেন যে আপনার ওয়েবসাইটটা সম্পূর্ণ রেডি আসছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের 7 নম্বর ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের 6 নম্বর। আমরা কী করলাম, 6 নম্বর থেকে 7 নম্বরে আনলাম। এখন আপনি দেখেন, আপনি ওই যে আমি যেটা বললাম, এখন ক্লায়েন্টের যে অ্যাক্সেসটা ওইটা আপনি কোথা থেকে চেঞ্জ করবেন। এখন এটা হচ্ছে আমাদের 7 নম্বর, তাই না? ক্লায়েন্টের কাছ থেকে মাস্ট বি সি প্যানেলের অ্যাক্সেস নিতে হবে আপনার ওই অ্যাক্সেস ঠিক করতে গেলে। ধরেন এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ডে আসার পরে আমরা ক্লায়েন্টের সাইটটা একটু দেখে আসি। তো আমরা এটা 7 নম্বরের হচ্ছে ডাটাবেস দেখতে হবে। ডাটাবেস হচ্ছে আমাদের এটা কপি করলাম, এখানে রিফ্রেশ করে আমরা একটু আপনাদের ডাটাবেসটা অ্যাক্সেস করতে হবে এই চেঞ্জ করতে গেলে। আচ্ছা, এটা হচ্ছে আপনার 7 নম্বর যে ওয়েবসাইটটা ডাটাবেস, এটা আমরা এডিট করব। আমরা এখন কি করতেছি, আমরা ক্লায়েন্টের যে আগের অ্যাক্সেস ছিল সেই অ্যাক্সেসটা ফিরে আনতেছি। বুঝতে পারছেন? এখান থেকে ডাব্লিউপি ইউজারের মধ্যে ক্লিক করবেন, এখান থেকে একটা তৈরি করা আছে অ্যাডমিন, এটা এডিট করবেন। এডিট করার পরে আমাদের 7 নম্বরে কী ছিল, পাসওয়ার্ডটা হচ্ছে এটা আমরা কপি করলাম, এটা হচ্ছে অ্যাডমিন, তাই না? তাহলে আমাদের ইউজার নেম কি, ইউজার লগ ইন অ্যাডমিন থাকবে। পাসওয়ার্ডটা আমরা দিব হচ্ছে আপনার এইটা হবে আমাদের পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড দিলেই সেভ করলে হবে না, পাসওয়ার্ড দেওয়ার পরে অবশ্যই আপনাদের এই ভ্যালুর এখান থেকে MD5 করতে হবে। MD5 হচ্ছে আপনার এই PHP মাই অ্যাডমিনের রিডিং করার জন্য একটা কোড, ঠিক আছে? MD5, এই যে MD5 এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদেরকে MD5 করতে হবে। করার পরে আর কিছু না, অ্যাডমিনই থাকবে, পাসওয়ার্ড দিলাম, MD5 করলাম, দেন গো। এখন কী হলো, আমাদের ওই ক্লায়েন্টের যে পাসওয়ার্ডটা ছিল ওইটা আমাদের 7 নম্বরে অ্যাক্টিভ হয়ে গেল। এখন দেখেন আমরা 7 নম্বরে কিন্তু ইমেল অ্যাড্রেসটাও test6 রয়েছে, আপনি ইচ্ছা করলে ওটাও চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি 6 নম্বরটায় কী ছিল, 6 নম্বরের মধ্যে জেনারেল 6 নম্বরটার ভিতরে হচ্ছে আপনার ছিল আপনার মনে করেন test6, এটা মনে করেন আপনার জিমেল। আর 7 নম্বরে কী হয়েছে, ওটাও আপনার এই test6 হয়ে গেছে। এখন ওখানে তো আপনি ক্লায়েন্টেরটা দিবেন, আমার ক্লায়েন্টের ধরেন হচ্ছে test7, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের জিমেল। বুঝতে পারছেন? এটা আমার ক্লায়েন্টের জিমেল, এটা দিলাম,
দেওয়ার পরে ওটা গো দিবেন, তাহলে আমাদের দেখেন ক্লায়েন্টের জিমেলটাও চেঞ্জ হয়ে গেছে। কিন্তু নিচে তো আরেকটা ইমেল ছিল ভাই, এখানে দেখেন আরেকটা ইমেল আছে, এই যে নিচে আরেকটা ইমেল আছে, টেস্ট 7 তো আছে। কোনটা এটা? ডোমেন। এই ডোমেন এটা ইমেল না, ডোমেন এটা। আচ্ছা ওকে, এখন দেখেন আপনি যদি এই সাইটটা আবার লগ আউট হয়ে যাবে, কেন বলেন তো? কারণ আমরা হচ্ছে আবার ওই ক্লায়েন্টের যে অ্যাক্সেসটা ওটা ব্যাক আনছি আমরা, বুঝতে পারছেন? এখানে আবার অ্যাডমিন দিবেন, এই পাসওয়ার্ড আপনার যে ক্লায়েন্টের পাসওয়ার্ড ওইটাই দিবেন, তাহলে সাইটটা লগ ইন হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে প্রথমে 6 থেকে ব্যাকআপ করে এখানে মাইগ্রেট করে দিলাম, এবং পরবর্তীতে আমরা ক্লায়েন্টের যে অ্যাক্সেস ছিল সেই অ্যাক্সেসটা আমরা ব্যাকএন্ড থেকে ফিরে আনছি। তো আপনারা এখানে আরেকটা ট্রিক খেলাতে পারেন, যেমন এই 7 নম্বরটা আমি ব্যাকআপ করে ফেলছি, ব্যাকআপ করে 7 নম্বরটা আমি ক্লায়েন্টের ব্যাকএন্ডের থেকে ডাটাবেস থেকে আমরা ক্লায়েন্টের সব কিছু আমরা ঠিক করে দিচ্ছি, তাই না? তো আপনি এই কাজটা একবারে করতে পারেন। একবারে কেমন? আপনি আপনার যে সাইডে কাজ করতেছেন, আপনি আপনার সাইডে ওই ক্লায়েন্টের অ্যাক্সেসটা সেট করে নিলেন, বুঝতে পারছেন? আপনি আপনার সাইডে ব্যাকএন্ডের থেকে ক্লায়েন্টের অ্যাক্সেসটা সেট করে নিলেন, নেওয়ার পরে কাজটা কমপ্লিট করার পরে ব্যাকআপ করবেন। ব্যাকআপ করে এই যে ফাইলটা হবে, ফাইলটা ডাউনলোড করে আপলোড করে রেজিস্টার করলে ওই আপনার তো ক্লায়েন্টের অ্যাক্সেস দেওয়া আছে, ওই অ্যাক্সেসটাই আপনার ক্লায়েন্টের সাইডে চলে যাবে। তাহলে আপনারা এই কাজটা রিপিট করতে হবে না, মানে যে কোনো একবার আপনাকে করতেই হবে, হয় আপনি আপনার সাইডে করেন, তা নাহলে আপনি ক্লায়েন্টের সাইডে করেন, তা একবার আপনাকে কাজটা করতে হবে। তাহলে দেখেন আমাদের কিন্তু ব্যাকআপটা পুরো ভালোভাবেই কমপ্লিট। আচ্ছা, আপনি কি করেন? আপনি কি ওই ইউজারকে অ্যাড করে দেন নাকি রিপ্লেস করে দেন? আমি হচ্ছে অলওয়েজ হচ্ছে আমার সাইডে ক্লায়েন্টের সব কিছু ঠিক করে ফেলি, ঠিক করে তারপর হচ্ছে ওটা ব্যাকআপ করে ক্লায়েন্টের সাইডে আপলোড করে দিলে একবারে কাজ হয়ে যায়। আচ্ছা, কারণ দুজন তো অ্যাডমিন থাকা ঠিক না। দুজনটা আপনি থাকবেন না, আপনি যখন ওটা আপনার সাইটে মানে সেট আপ করবেন না, তখন তো আপনার অটোমেটিকলি একটা মুছে যাবে। আচ্ছা, এখন আমরা কি করতেছি, আমরা আমাদের যে 7 নম্বর সাইটটা আমরা সম্পূর্ণ ডিলিট করে ফেললাম। ওকে, কারণ কি? কারণ হচ্ছে আমাদের WP Vivid প্লাগইন দিয়ে মাইগ্রেশন খুব ভালোভাবে কমপ্লিট। আচ্ছা, আমাদের লগ আউট হয়ে গেছে, এটা আমরা আবার লগ ইন করি, অ্যাডমিন পাসওয়ার্ড। আচ্ছা, এখন আমরা প্লাগইন থেকে সবগুলো থাকতে লাগুক, আমরা জাস্ট ওই আপড্রাফটটা অ্যাক্টিভ করে ফেলি, আর বাকিগুলো থাক। তাহলে এটা হচ্ছে আমার 7 নম্বর ক্লায়েন্টের সাইট, আপড্রাফটটা অ্যাক্টিভ করলাম, আর পারমালিঙ্কস থেকে অবশ্যই পোস্ট নেম করে দিবেন, দিয়ে সেভ চেঞ্জেস। আচ্ছা ওকে, তাহলে আমাদের WP Vivid দিয়ে আমাদের কমপ্লিট। এখন আমরা চলে যাবো, এটা হচ্ছে আমাদের সাইট, আমাদের সাইট থেকে চলে যাবো হচ্ছে আপনার আপড্রাফটের মধ্যে ক্লিক করবেন, একটা আপড্রাফটের মধ্যে ক্লিক করে এখান থেকে আপনারা সব ঠিক আছে, এখান থেকে ফাইল টাইল সব ঠিক আছে, ফাইল নোট ডাটাবেস ব্যাকআপ নাওয়ার উপর ক্লিক করবেন, ডাটাবেস নেবেন, ফাইল নেবেন, দুইটা নিয়ে ব্যাকআপ নাও। তাহলে আমরা এখন কি করতেছি, আমরা হচ্ছে এখন আপড্রাফট দিয়ে ব্যাকআপ অ্যান্ড মাইগ্রেট দেখতেছি। আচ্ছা, আপড্রাফটটা হচ্ছে অনেক পুরাতন এবং খুব ভালো একটা প্লাগইন, বুঝতে পারছেন? ফাইল সেপারেট হয়ে যায়, যে এটা তো ক্যাসাল না, অনেকগুলা ফাইল সব সেপারেট হয়ে যায়, ডাটাবেস প্লাগইন থিম। এটারও ভালো ভাই, যত 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 আপনি পাট করতে পারেন তত হচ্ছে আপনার সাইটটা সিকিউরলি আসে, এটা কোনো বিষয় না। আচ্ছা, এটা ডাটাবেস নিলাম, প্লাগইন নিলাম, থিমস, আপলোডস, মাস্ট ইউজ প্লাগইন, আর হচ্ছে আদার্স। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিস আলাদা করে ডাউনলোড করে ফেলবো। আচ্ছা, এটা আমাদের ডাটাবেসটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে প্লাগইনস, যেটা আমরা আগের হোস্টিঙ্গার না, গোডাডি ডোমেইন আমাদেরকে এত পরিমাণে স্লো হয়েছে, এটা কিন্তু স্পিড আমাদের ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমার একটা অর্ডার হচ্ছে ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করছে, এটা কোন কাজ ছিল? গুড নিউজ, ক্লায়েন্টের নাম বললাম না। আচ্ছা বলি, নিকোলিনা জাস্ট অ্যাকসেপ্টেড ইওর ডেলিভারি, মানে আমি যে ডেলিভারিটা করছি ওটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করছে। এটা ছিল হচ্ছে আপনার একটা ডেমো ইম্পোর্টের কাজ। আচ্ছা, এটা আমি আপনাদেরকে দেখাছিলাম তো ভাই, মুক্তার ভাই বিষয়টা বুঝতে পারে, ওই যে ডেমো 35 প্রথমে ইম্পোর্ট করছিলাম না, এরপরে আমরা কি করলাম, ডেমো 38টা বললো ক্লায়েন্ট, তাই না, সরি বলে। আচ্ছা, ওইটা ডেলিভারি করছিলাম তো 2 দিন আগে। তো আজকে যদি ক্লায়েন্ট অ্যাকসেপ্ট না করতো, কালকে হচ্ছে আমার ওইটা অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে যেত, মানে 3 দিন সময়ই থাকে, 3 দিনের মধ্যে ক্লায়েন্ট রেসপন্স না করলে ওটা অটো অ্যাকসেপ্ট হয়ে যায়। আচ্ছা দেখেন 45.44, এটার ফাইল সাইজ কত, একটু রিফ্রেশ করলাম,
45.44। আচ্ছা অবশ্যই মিলাই নেবেন ভাই 18.44। ফাইল সাইজটা না মিলালে আপনাদের কিন্তু ব্যাকআপটা সঠিকভাবে হবে না, এজন্য অবশ্যই ফাইলটা মিলাবেন। আচ্ছা ক্লায়েন্ট আমাকে অ্যাকসেপ্ট করছে, আমাকে হয়তো বা একটা 5 স্টার রিভিউ দিতে পারে। আচ্ছা দেখা যাক কি হয়, ক্লায়েন্টের আরও কিছু কাজ আছে এগুলো আমরা পরে দেখতেছি। যাক একটা গুড নিউজ পাওয়া গেল, আমাদের ডেলিভারিটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। ওকে 18.4 এটাও হয়ে গেল। এটা কি? এটা হচ্ছে থিমস, এখনও হয়নি। আচ্ছা হয়তো লাগুক। থিমসের পরে হচ্ছে আমাদের কি আছে, আপলোডসটা দিলাম, তারপরে হচ্ছে আপনার মাস্ট ইউজ প্লাগইন আর হচ্ছে আদার্স, সব একবার দিলাম। যা আদার্স আর এটা তো আপনার জাস্ট কিলোবাইট হয়ে গেল, তাই না? আর এই যে আপলোডসটা হচ্ছে আপনার 18.5 আর এটা হচ্ছে 18.4, 18.5 18.4। ওকে এই দুইটা হয়ে গেলে আমাদের 6টা ফাইল ভালোভাবে সুন্দর করে সুরক্ষিত করতে হবে। একটু রিফ্রেশ করি, একটা হয়ে গেল। আর একটা এই দেখেন আমাদের সকল ফাইল কি, একটু রিফ্রেশ করলাম, আমাদের এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে না? সবগুলো মিলাই 82.5। আর এটা হচ্ছে আমাদের আগের সেই ডাব্লিউপি ভিভিদের ব্যাকআপ। তাহলে আমাদের 6টা ফাইল ডাউনলোড করা কমপ্লিট আপড্রাফট থেকে। এখন এটা হচ্ছে আমাদের 6 নম্বর টেস্ট সাইট, মানে আমাদের সাইট। এখন আমরা কি করব, ক্লায়েন্টের সাইডে আপলোড করার আগে একটা কোশ্চেন নিতে হবে। হ্যাঁ আমাদের বলেন। আচ্ছা ভাই, আপড্রাফট থেকে যদি কোনো কিছু শেয়ার করি, মানে তারপরে ডাউনলোড করে আপলোড করে যদি আবার ডাব্লিউপি ভিভি দিয়ে, এটা কি করা যায়? না না না, কখনোই পসিবল না। যে প্লাগইন থেকে ব্যাকআপ নেবেন ওই ফাইলটা ওই প্লাগইনের মধ্যেই আপনাকে আপলোড করতে হবে। বুঝতে পারছেন সামান ভাই? হ্যাঁ যেহেতু আমরা আপড্রাফট থেকে ব্যাকআপ নিয়েছি, ওটা আমরা ডাব্লিউপি ভিভিদের মধ্যে ব্যাকআপটা রেজিস্টার করতে পারবো না। আচ্ছা তাহলে ব্যাকআপ না কমপ্লিট। এখন হচ্ছে 7 নম্বরটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাইট টেস্ট 7। ওকে এখান থেকে যাওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখন আপলোড ব্যাকআপ ফাইল এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে ওই একই কাজ, হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ, তা না হলে সিলেক্ট ফাইল 1 2 3 4 5 6। এটা হচ্ছে আমাদের ডাব্লিউপি ভিভিদের প্লাগইন এই ব্যাকআপ। ওকে 6টায় আপনারা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবেন, তাহলে কী হবে, আপনাদের ওইটা আপলোড হওয়া শুরু হবে। ঠিক আছে, দেখে নেন আপনারা 6টা হয়ে গেলে আপনাদের এই সেমভাবে ব্যাকআপটা তৈরি হয়ে যাবে না। এখানে যেমন হচ্ছে এইটা ব্যাকআপ না, এখানে এইভাবে তৈরি হবে। একটা হয়ে গেলে প্রথমে এখানে একটা আসবে, 2টা 3টা 4টা 6টা, 6টায় হয়ে গেলে আমাদের ব্যাকআপটা রেজিস্টোর করা কমপ্লিট হবে। ওকে আমাদের নিশাদ ভাই হচ্ছে সবথেকে বেশি আপড্রাফট ইউজ করে, অবশ্য 3 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার, তো মানে আপড্রাফটটা অবশ্যই একটা ভালো প্লাগইন নিঃসন্দেহে। আর আমি হচ্ছে আমার একটা বড় ব্যাকআপ প্রায় 2 জিবির কাছাকাছি, ওই ব্যাকআপটা আমি হচ্ছে ডাব্লিউপি ভিভিড দিয়ে, মানে আমি হচ্ছে আপনার অল ইন অল দিয়ে ট্রাই করছিলাম, হয়নি। অনেকভাবে ট্রাই করছি, হয়নি। লাস্ট হচ্ছে আপনার ডাব্লিউপি ভিভিড দিয়ে ট্রাই করার পরে হয়েছিল, যার কারণে হচ্ছে ডাব্লিউপি ভিভিড প্লাগইনটা আমার কাছে খুব ভালো লাগে এবং ওইটা হচ্ছে আমি আমার নেক্সট সব সাইডে ইউজ করি। লাস্ট একটা কাজে ডাব্লিউপি ভিভিড প্লাগইন ক্লায়েন্টের সাইডে অ্যাক্টিভই হয় না, মানে আপনি ধরেন হচ্ছে এটা ক্লায়েন্টের সাইড, এখানে অ্যাড প্লাগইনে গেছেন, যাওয়ার পরে এখান থেকে লিখছেন ডাব্লিউপি ভিভিড, তাই না? এই যে এই প্লাগইনটা আপনি ইনস্টল করছেন, ইনস্টল করার পরে অ্যাক্টিভের পরে যেই ক্লিক করছেন সাইট ক্র্যাশ। তার মানে ওই দেশে হচ্ছে আপনার এই প্লাগইনটা অ্যালাউ করতেছে না ওদের হোস্টিংয়ে। তাহলে কী হলো, আপনি ডাব্লিউপি ভিভিড দিয়ে কাজই করতে পারতেছেন না। তখন ওই ক্লায়েন্টের জন্য আমি ওই আপড্রাফট ইউজ করছিলাম, আপড্রাফট ইউজ করে কাজটা হয়ে গেছিলো। তো আপনার নর্মাল যে পপুলার হোস্টিংগুলো, তারপর হোস্টিংটা, তারপর হচ্ছে আপনার গোড্যাডি, নেমচিপ, ব্লুহোস্ট, তারপর হচ্ছে হ্যাঁ এই যে হোস্টিংগুলো রয়েছে, এই কোম্পানিগুলোয় কোনো সমস্যা আসে না। সমস্যা আসে হচ্ছে আপনার যারা নর্মাল যে হোস্টিংগুলো আছে, ওই হোস্টিংয়ে অনেক কিছু রেস্ট্রিকশন থাকে, অনেক বাধা থাকে, ওই হোস্টিংয়ে আপনার জিনিসগুলো হয় না। আমি রাশিয়ার মাঝে একটা কাজ করলাম, রাশিয়ান ক্লায়েন্ট, চিন্তা করা যায় ওই রাশিয়ান ক্লায়েন্টের সাইডে আমেরিকান কোনো প্লাগইন ইনস্টল করা যায় না। বিষয়টা অদ্ভুত না? ম্যাক্সিমাম যে প্লাগইনগুলো দেখতেছে না, সব কিন্তু ডেভেলপ করছে, যদি আমি ধরি যে পপুলার যে প্লাগইনগুলো আমেরিকান ডেভেলপার মানে আপনার ডেভেলপ করছে, একটা প্লাগইনও আপনি রাশিয়ার ওই হোস্টিংয়ের মধ্যে ইনস্টল করাইতে পারবেন না। ওই প্লাগইনগুলো আমাকে ম্যানুয়ালি করতে হয়েছে, ম্যানুয়ালি ইনস্টল করতে হয়েছে।
আবার কোনো হোস্টিংয়ে আপনার ম্যানুয়ালভাবে করলেও ওই প্লাগিনের যে ফাংশন ওইটা আবার কাজ করবে না, মানে যদি আইপি ব্লক করে দেয়, মানে অনেক রকম বিভিন্ন রকম ব্যাপার আছে। তো আপনারা আস্তে আস্তে কাজ করতে করতে ওই জিনিসগুলো সব আয়ত্ত করে ফেলবেন। এখন জাস্ট বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। লার্নিং ফেজে আসেন, বেশি বেশি প্র্যাকটিস। যখন লাইভ কাজ করবেন, ক্লায়েন্টের সাইটটা উড়াই ফেলবেন, ভুল করবেন, নষ্ট করে ফেলবেন, তখনই হচ্ছে আপনাদের টনকটা বেশি করে নড়বে। এখন অবশ্য নড়বে না, এখন যেহেতু আপনারা প্র্যাকটিস করতেছেন, জাস্ট সব কিছুই ভালোভাবে হচ্ছে, এভরিথিং ইজ গুড। ক্লায়েন্টের সাইট যদি আপনারা একবার উড়াই ফেলেন, ক্লায়েন্ট হচ্ছে আপনাকে হোস্টিং দিচ্ছে না, অথচ ক্লায়েন্ট ব্যাকআপ করতে বলেছে। ব্যাকআপ করে যে আপনি রেজিস্টার করছেন, দেখলেন যে আপনি তো আপনার সাইডে কাজ করেছেন, ভালোভাবে ব্যাকআপ হয়ে গেছে এবং ক্লায়েন্টের সাইডে আপলোডটাও ভালোভাবে হয়ে গেছে। যখনই আপনি রেজিস্টারের পরে ক্লিক করেছেন 85% যাওয়ার পরে কী হয়েছে, 85% যাওয়ার পরে ক্র্যাশ খাইছে। এইবার তো ক্লায়েন্টের সাইট নষ্ট হয়ে গেছে। এখন সে আপনাকে হোস্টিংয়ের অ্যাক্সেস দিচ্ছে না, সাইডে আপনি ঢুকতেও পারতেছেন না, ব্যাকএন্ডে ঢুকতে পারতেছেন না, সব জায়গায় আপনি আটকে গেছেন, ক্লায়েন্ট অ্যাক্সেসও দিচ্ছে না। এরকম আমার হয়েছে যে অর্ডার ক্যান্সেল টার্নে পড়ে গেছে। লাস্টে বললাম যে আমি ভিডিও করে মানে এইভাবে বলছি, দেখো এই সিস্টেম, আমার ব্যাকএন্ডটা হলে আমি কাজটা করতে পারবো দ্রুত। আচ্ছা দেখেন আমাদের 6টা হয়ে গেছে, 1 2 3 4 5 6, 6টা হয়ে গেছে। এখন কি কাজ, এটা রিফ্রেশ করে দেখি কী হয়েছে। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যাকআপ ফাইল, আমরা এখান থেকে কী করছি, ডাউনলোড করছি। আর এটা হচ্ছে 7 নম্বর সাইট, যেখান থেকে আমরা 6টাই আপলোড করেছি। আপলোড কমপ্লিট, দেখেন আমাদের এই ব্যাকআপ ফাইলটা চলে আসছে। এখন জাস্ট এখান থেকে রেজিস্টারের পরে ক্লিক করবেন। রেজিস্টারের পরে ক্লিক করার পরে চুজ দ্য কম্পোনেন্ট টু রিস্টোর, কী কী আপনি রেজিস্টার করবেন। আমি 6 নম্বর থেকে A to Z প্লাগ ইন, থিমস, ফাইল, মিডিয়া যত যা আছে সবগুলো আমি মার্ক করে দেবো এখান থেকে, 6টাই, তাই না? এখান থেকে 6টাই সিলেক্ট করে আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তাহলে আপনাদের প্রিপেয়ার হচ্ছে ফাইলটা। এখানে একটা ওয়ার্নিং যায় দিকে যায়, সব কিছু এটা বলে দিচ্ছে ওয়ার্নিং দিয়ে যে দিস লুকস লাইক এ মাইগ্রেশন, দ্য ব্যাকআপ ইজ ফ্রম এ সাইট। এই সাইটটার লিঙ্কও দিয়ে দিচ্ছে 6 থেকে আসতে, হ্যাঁ এখান থেকে আসতেছে। ইফ ইউ ডু নট ওয়ান্ট টু রিস্টোর অল ইউর ডাটাবেস ফাইল টেবিল দেন চুজ সাম টু এক্সক্লুড হিয়ার, মানে এখান থেকে আপনি বাদ দিতে পারবেন। ঠিক আছে, আমরা বাদটা দিব না, আমরা 6 নম্বর থেকে সব কিছু ফাইল, ডেটাবেস, মিডিয়া সব কিছু আমরা 7 নম্বরে রেজিস্টার করবো। তো এটা জাস্ট একটা আপনাকে সতর্কতা করতেছে, কোনো সমস্যা না, জাস্ট কী করবেন, রেজিস্টার পরে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখন দেখেন আপনাদের 6 নম্বর যে সাবডোমেনটা ছিল ওইখান থেকে আপনাদের সকল কিছু আমাদের কী হয়েছে 7 নম্বরের মধ্যে চলে আসে, দেখছেন, রিস্টোর সাকসেসফুলি। এখন যদি আমরা সাইটটা একটু ভিজিট করি, এটা হচ্ছে আমাদের সাইট। অবশ্যই লগ ইন হবে না, কারণ কি আমাদের রিটার্ন টু আপড্রাফট কনফিগারেশন আছে, আমার প্লাগইনের মধ্যে নিয়ে যাচ্ছে। অবশ্যই আমাদের 6 নম্বর সাইটের যে অ্যাক্সেসটা ছিল ওইটাই দিতে হবে, 6 নম্বর সাইটের অ্যাক্সেসটা। এটা কপি করলাম, কপি করে অ্যাডমিন দিলাম। এটা হচ্ছে আমাদের 6 নম্বরের অ্যাক্সেস কীভাবে চেঞ্জ করতে হয় অলরেডি আপনাদেরকে দেখাইছি, ওটা আমাকে আর রিপিট করার প্রয়োজন নাই। আচ্ছা, এখন দেখি তো আমরা আমাদের 7 নম্বর সাইটটা যে আমরা রেজিস্টার করছি ওটা আমাদের সাকসেসফুল হয়েছে, কিন্তু আমাদের ওয়েবসাইটটা সুন্দরভাবে আসছে কিনা ওইটাকে আমরা দেখছি। আচ্ছা, এটা আমাদের ওয়েবসাইট 7 নম্বরটা, যেটা আমাদের খুব ভালোভাবে আমাদের লোডিং নিয়ে ফেলাইছে উইদাউট এনি প্রবলেম। আচ্ছা, অ্যাবাউটের মধ্যে গেলাম, অ্যাবাউট পেজটাও চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ, এটা হচ্ছে আমাদের সার্ভিস পেজ। ওকে, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজ। তাহলে আপনারা সবাই এখন একটু মাইকটা অন করেন। আমরা যেহেতু 11:15 বাজে, আজকে আমরা ম্যানুয়ালটা দেখাইতে পারতেছি না, কারণ এই যে 2টা প্লাগ ইন দিয়ে করলাম, ম্যানুয়ালটা করতে গেলে আমাদের একটা ভালোই পরিমাণ সময় লাগবে। সো এটা আমরা নেক্সটে দেখাবো। আপনারা এখন মাইকটা অন করে আমাকে বলেন, এই যে 2টা প্লাগ ইন আপনাদেরকে আমি দেখালাম, এই 2টা প্লাগ ইনে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। আমি আপনাদেরকে আরও একটা প্লাগ ইন দেখাইতে পারি দ্রুত দেখে, আর 15 মিনিটের মধ্যে আপনাদের কাছে আরও একটা প্লাগ ইন দেখাই ফেলি, অল ইন অন। এটাও খুব পপুলার, আমরা যখন ট্রেনিং করছিলাম আমাদের এই প্লাগ ইনটা শেখাইছিল, কিন্তু আনফর্চুনেট আমরা ওই প্লাগ ইনটা নেক্সটে আর কন্টিনিউ করিনি, কারণ হচ্ছে ওই প্লাগ ইনটাই আপনি ফ্রি হচ্ছে 1 GB পর্যন্ত ফাইল আপলোড করতে পারেন, যেটা হচ্ছে আমাদের বড় বড় সাইটের ক্ষেত্রে অনেকটা বাধা। আর রিসেট, ওকে, এটা আমরা রিসেট করে ফেললাম।
এখন ওই যে প্লাগইনটা আমরা দিব, এটা দেওয়ার জন্য আমাদের এই যে ব্যাকআপগুলো আমরা তৈরি করছি না, এই সবগুলো আমাদের রিমুভ করে ফেলি, তা না হলে আমাদের ওই ফাইলটা কি হবে, ফাইলটা হচ্ছে আপনার ডাবলিং হয়ে যাবে প্লাগইনের ক্ষেত্রে, সমস্যা আছে। এটা আমরা ডিলিট করে ফেললাম দুইটাই। আমরা কি করি, আমরা প্লাগইন দুইটা ডিলিট করে ফেলি, WP Vivid। আচ্ছা, এটা আমরা ডিঅ্যাক্টিভেট করলাম, আপড্রাফটটাও ডিঅ্যাক্টিভেট করলাম, করে আমরা দুইটা প্লাগইন মার্ক করে আমরা ডিলিট অ্যান্ড অ্যাপ্লাই। তাহলে আমরা দুইটা প্লাগইনে বাদ দিয়ে ফেললাম। দেন অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে অল ইন অন, এটাও খুব জনপ্রিয় একটা প্লাগইন। এই যে অল ইন অন WP মাইগ্রেশন অ্যান্ড ব্যাকআপ 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। বুঝতেই পারতেছেন প্লাগইনটা কতটা জনপ্রিয়, 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। এই প্লাগইনটা আমরা এইখানেও দিয়ে ফেলি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কত নম্বর ডোমেন, এটা 6 নম্বর, তাই না? আচ্ছা, 7 নম্বরটা আমাদের কি হলো, 7 নম্বরটা আমাদের লগ আউট হয়ে গেছে না, আমাদের এই 6 নম্বরটারই অ্যাক্সেস 7 নম্বর দিতে হবে। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যাক্সেস, যেহেতু আমরা আপনার করে ফেলেছি অলরেডি। এখান থেকে দেখি আমাদের পারমানেন্স ঠিক আছে কিনা, এখান থেকে পোস্ট নেম করতে হবে, সেভ চেঞ্জেস, দেন অ্যাড নিউ প্লাগইন। এখান থেকে আমরা কি করব, আমরা অল ইন অন ডাউনলোড করে ফেলবো, তাই না? এটা হচ্ছে আমাদের প্লাগইন, এটা ইনস্টল করলাম, দেন অ্যাক্টিভ করলাম। আচ্ছা, এটা হচ্ছে মনে করেন আমাদের সাইট থেকে দেখেন অল ইন অন WP মাইগ্রেশন, এখানে আছে এক্সপোর্ট, এখানে আছে ইম্পোর্ট, এখানে আছে ব্যাকআপ। আপনি যতগুলো ব্যাকআপ নেবেন সবগুলো ব্যাকআপের মধ্যে যাবে। এক্সপোর্ট আর ইম্পোর্ট কি, এক্সপোর্ট মানে হচ্ছে আপনি এখান থেকে ফাইলটা বের করতেছেন, আর ইম্পোর্ট মানে আপনি ওই ফাইলটা আপলোড করতেছেন। তাহলে আমরা এখান থেকে এক্সপোর্টের উপর ক্লিক করব, এক্সপোর্টের উপরে ক্লিক করার পরে এখানে এক্সপোর্ট সাইট টু এখানে ক্লিক করবেন। আপনি কি এক্সপোর্ট করবেন, আপনি কি ফাইল করবেন, আপনি কি FTP করতেছেন, আপনি কি ড্রপ বক্সের মধ্যে নেবেন, গুগল ড্রাইভের মধ্যে নেবেন, নাকি কি করবেন? আমি ফাইলটা বের করব, ঠিক আছে? আমি কি করলাম, এক্সপোর্ট সাইট টু ফাইল। তাহলে আমাদের এই যে সাইটটা এখন এই যে আমাদের ফাইলটা চলে আসছে, এটা হচ্ছে 187 MB, এটা আমরা ডাউনলোড করবো এখন। এটা হচ্ছে অল ইন অন প্লাগইন দিয়ে আমরা কি করলাম, এখান থেকে এক্সপোর্ট, দেন ফাইলের উপরে ক্লিক করছি, ক্লিক করলে আমাদের একটা ফাইল তৈরি হয়ে গেছে 187 MB, যেটা আমাদের ডাউনলোড হচ্ছে। মানে এই প্লাগইনটা দিলে আপনি এক্সপোর্ট করলে আপনাদের সাইটে আদার্স সব কিছু মিলে এক্সপোর্ট হয়, যার কারণে ফাইল সাইজটা অনেক বেশি হয়। আমরা কিন্তু সাইটে কিছুই করিনি, জাস্ট হলো আপনার একটা ডেমো ইম্পোর্ট করছি, তাই দেখেন 187 MB হয়ে গেছে। মানে আপনি মোটামুটি কাজ করলে ফাইল সাইজটা অনেক হয়ে যায়, 500 থেকে 700 MB, যার কারণে আমরা এই প্লাগইনটা আমরা নেক্সট আর কোনো সাইডে খুব একটা ইউজ করি না। ছোটো সাইড হলে আপনার ঠিক আছে, বাট একটু যদি বড় সাইট হয় 1 GB 1.5 GB 2 GB, সেক্ষেত্রে আমি এই প্লাগইনটা কখনোই রিকমেন্ড করবো না। প্লাস এই প্লাগইনটা ফ্রি আপনাদেরকে অতটা ইম্পোর্ট করতে দিবেও না। দেখেন এখানে ইম্পোর্টের উপর ক্লিক করলে আপনাদের ফ্রি মাত্র 2 GB ফাইল আপলোড করতে দিচ্ছে। আচ্ছা, এটা আপনার কিন্তু ভ্যারি করে হোস্টিং বাই হোস্টিং। আমার হোস্টিংয়ে 2 GB, অন্য হোস্টিংয়ে আরও কম। আপনি ইচ্ছা করলে হোস্টিং থেকে আপলোড ফাইল সাইজটা বাড়াইতে পারেন, আবার এখান থেকে আনলিমিটেড যদি নিতে চান তাহলে ওদের যে একটা প্রিমিয়াম এক্সটেনশন রয়েছে ওটা আপনি নিতে পারেন। অল ইন অন এটা হচ্ছে একটা আনলিমিটেড 1 মাসের জন্য 5.75। এটা আসলে কেউই নিবে না, কারণ আমাদের অলরেডি যেহেতু ফ্রি রিসোর্স রয়েছে WP Vivid and আপড্রাফট। সো আমরা ওই দুটা প্লাগইনের উপরে আপাতত আমরা ম্যাক্সিমাম কাজগুলো করব। তারপরেও হচ্ছে আমি আপনাদের এই প্লাগইনের কাজটা দেখাই ফেলতেছি, কারণ এটা আমি নিজেই আমার কোর্সে করছিলাম। আমার কোর্সে হচ্ছে আমার এইটা দেখাইছিল অল ইন অন, আর বাকিগুলো হচ্ছে আমি কাজ করতে করতে বা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে আমি বাকি দুটা প্লাগইন ব্যবহার করা শিখছিলাম। এই প্রত্যেকটা প্লাগইন হচ্ছে আপনারা ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন। সো ইউটিউবে থেকে আপনারা আরও কীভাবে সাইটটা ব্যাকআপ করা যায়, আরও কি কোন ওয়ে আছে, এগুলো একটা আপনারাই খুঁজেন। তাহলে আমরা কি করলাম, আমরা এখান থেকে ব্যাকআপটা কমপ্লিট করছি। এখন আমরা ক্লায়েন্টের সাইট 7 নম্বরটা এখানে এসে অল ইন অন WP মাইগ্রেশন দেন ইম্পোর্ট এখানে ক্লিক করতে হবে। এখানে আপনি ফাইলটা সিলেক্ট করতে পারেন, আর একটা কি করতে পারেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। ফাইল সাইজটা কত হয়েছে 186 MB, আর আমাদের এখানে 187, মানে কাছাকাছি আছে। ওকে, তাহলে আমরা ফাইলটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফেললাম। এখন এটা কি হবে, আমাদের ফাইলটা আপলোড হচ্ছে। ওকে, এটা আপলোড হয়ে গেলে আমাদের প্রসেসটা অটোমেটিক হয়ে যাবে। দেন আমরা 3টা ব্যাকআপ প্লাগইন শিখে ফেললাম আজকে, কীভাবে ওয়েবসাইট ব্যাকআপ করতে হয় এবং মাইগ্রেশন করতে হয়।
আচ্ছা, এটা আপলোড হইতে লাগুক, এর মধ্যে হচ্ছে আপনাদের সঙ্গে একটু কথা বলে ফেলি। মাইকটা সবাই অন করেন। কারোর কোনো কোশ্চেন আছে কিনা? 3টা প্লাগইনে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন কিনা? কারোর কি কোনো কোশ্চেন আছে? ওকে, সামাদ ভাই বুঝতে পারছে। রাসেল ভাই কি অবস্থা, বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই, যখন করবো তখন আরো সময় ঝামেলায় পড়লো, তখন জিজ্ঞেস করতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, মুক্তার ভাই তো বুঝতে পারছেন তাই না মুক্তার ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই। ওকে, আমাদের প্রথমে আসলে ওই গোডাডির হোস্টিংয়ে আমাদের প্রায় আধা ঘন্টার বেশি নষ্ট করে ফেলছে, যার কারণে হচ্ছে আমরা আজকে ম্যানুয়ালটা দেখাইতে পারতেছি না। দরকার হয় ওটা নেক্সট ক্লাসে না, আমরা কালকে ওটা করে ফেলবানে, করে আমরা একটা ভিডিও বানাই, ওটা আমরা আপলোড করে দিবানে। দেখা যাক আমার যদি চাপটা একটু কমে। আচ্ছা, ক্লায়েন্ট আমাকে কোনো রিভিউ দেয়নি কেন? রিভিউটা হচ্ছে আপনার 20 থেকে 30 মিনিটের মধ্যে শো হয়। মানে ধরেন আপনাকে 11টার সময় একটা ক্লায়েন্ট অর্ডার অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করে আপনাকে রিভিউ টিভিউ সব কিছু দিছে। ওই রিভিউটা হচ্ছে আপনার আইডিতে শো হবে 11টা 20 থেকে 30-এর মধ্যে, মানে আধা ঘন্টা ম্যাক্সিমাম লাগে, 20 থেকে 30 মিনিট এর মধ্যে হচ্ছে ওই রিভিউটা হচ্ছে আপনার পাবলিশ হয়। ওকে, আচ্ছা অ্যাকসেপ্ট করছে মানে ওইটা হচ্ছে আমার 14 দিনের মধ্যে ওটা ক্লিয়ারেন্স হয়ে যাবে, বা আমি আর্লি পেআউট দিতে পারি। এই মাসে হচ্ছে আমার প্রমোট গিগ থেকে অনেক পরিমাণে ডলার কাটবে না, অ্যারাউন্ড 50-এর কাছাকাছি। অবশ্য প্রমোট গিগ থেকে আমি প্রায় মানে প্রমোট থেকে অর্ডার পাইছি $200 উপরে, কিন্তু নর্মাল প্রমোট বাদে অর্ডার পাইছি প্রায় $1000 উপরে। আমি তো মনে করছিলাম যে আমার মনে হয় প্রমোট থেকে এই মাসে খুব একটা কাটবে না, 20-এর মধ্যে কাভার হয়ে যাবে, কিন্তু লাস্টের দিকে এসে মানে আমার প্রমোট থেকে ডেইলি প্রত্যেক দিন প্রমোট থেকে, গতকালকে প্রমোট থেকে 2-3টা অর্ডার পাইছি, বা ওই তো মানে আপনার এক একটা প্রমোট মানে কি ওই ক্লিক করলে ক্লায়েন্টটা হচ্ছে আমার অ্যাড চলতেছে না ফাইবার গিগে, ওই অ্যাডের উপর ক্লিক করলেই 80 থেকে 150 টাকা কাটে। সেটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে কোন দেশের ক্লায়েন্ট। জার্মানি হইলে তো ভাই 200 টাকা কাটছে, আর নাইজেরিয়া হইলে, কেনিয়া হইলে ভাই কাটে 50 টাকা 60 টাকা। মানে কান্ট্রি ওয়াইজ আপনার চার্জটা নির্ভর করে। আচ্ছা, তাহলে আমাদের প্লাগইনটা অলমোস্ট ব্যাকআপ কমপ্লিট। যেহেতু আজকে আমাদের অ্যাক্সেসটা বারবার রিভিল করে ফেলছে, তো দরকার হয় আমরা একটা কাজ করবো না, আমাদের অ্যাক্সেসের ওই পাথটা সম্পূর্ণ হাইড করে ফেলতে হবে আমার। আচ্ছা দেখেন 100% হয়ে গেছে। এখন আমাদের সাইটটা এখানে একটা লোড নেবে, লোড নিয়ে একবারে সব কিছু প্রসেস করে ফেলবে। আচ্ছা, আচ্ছা মোট কিন্তু 3টা ওয়েবসাইটের স্যাম্পল কাজ দেওয়া ছিল, তো রাসেল ভাই কয়টা কমপ্লিট করছেন? প্রথমটা এখনো আটকে আছেন? একটা কমপ্লিট চাই, আর একটা খালি লুপ বাকি আছে, লুপটা হয়ে গেলে হয়ে যাবে। আচ্ছা দেখেন আমাদের ইম্পোর্ট কমপ্লিট, এখন কি করতে হবে? প্রসেড। ইম্পোর্টটা আমরা এখন প্রসেস করতেছি, তাই না? প্রসেসের উপরে ক্লিক করলাম, তাহলে আমাদের ইম্পোর্টটা এখন প্রসেস করতেছে। রিস্টোরিং 7483টা ফাইল। ওকে, দেখেন ইওর সাইট হ্যাজ বিন ইম্পোর্ট সাকসেসফুলি। এই মেসেজটা যখন আসে তখন দেখতে খুব ভালো লাগে, তাই না? এটা খুবই একটা ভালো মেসেজ, গ্রিন কালারের মেসেজ, ফিনিশ মানে কাজ হয়ে গেছে একটা মেসেজ। যখন আপনি ক্লায়েন্টের সাইডে এখানে একটা লাল মেসেজ পাবেন তখন বিষয়টা বুঝতে পারবেন যে আসলে কাজ কত বাকি আছে। ওকে, ইওর সাইট হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি। এখন আমরা ফিনিশের উপর ক্লিক করবো। ফিনিশের উপর ক্লিক করার পরে সাইটটা একবার রিফ্রেশ করব। রিফ্রেশ করলাম, আমাদের আবার অ্যাক্সেস করতে হবে। এটা হচ্ছে অ্যাক্সেস, এটা আমাদের অ্যাডমিন, এটা আমাদের পাসওয়ার্ড, লগ ইন করে ফেললাম। আচ্ছা, এখন আমরা কি করব? সাইটটা একবার ভিজিটে দেখি আমাদের থিমটা ভালোভাবে আসছে কিনা। এই দেখেন আমাদের সাইটটা খুব ভালোভাবে চলে আসছে। 7 নম্বর ক্লায়েন্টের সাইট। ওকে, অ্যাবাউট সবগুলো আমাদের চলে আসছে। সার্ভিস, আচ্ছা সার্ভিসটাও চলে আসছে। এখন আমাদের কন্ট্যাক্ট পেজ, এটাও আমাদের খুব সুন্দরভাবে চলে আসছে। ওকে, তাহলে আজকে আমরা কি করলাম? আজকে হচ্ছে আমরা 3টা প্লাগইন দিয়ে কিভাবে ব্যাকআপ করতে হয় এবং সেই ব্যাকআপটা কিভাবে মাইগ্রেট করে আমাদের ক্লায়েন্টের সাইডে নিয়ে যেতে হয় সেটা আমরা দেখাই দিলাম। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। আমরা 3টা প্লাগইন দিয়ে করছি মোট, তাই না? আচ্ছা, তাহলে কারোর কি কোনো কোশ্চেন আছে? এই 3টা প্লাগইন শিখাইছি, 3টা প্লাগইনের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? আপাতত নেই। আচ্ছা ওকে, তাহলে সবাই বুঝতে পারছেন। তাহলে আপনারা এখন থেকে বেশি বেশি করে ব্যাকআপ করবেন, মাইগ্রেশন করবেন।
বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর আপনাদের লোকাল থেকে কীভাবে ব্যাকআপটা করতে হয়, মানে কোনো প্লাগইন ব্যবহার না করে কীভাবে ফাইলটা আপনার সি প্যানেল থেকে সি প্যানেলে বা লোকাল থেকে সি প্যানেলে আনতে হয়, সেটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে দেখে নেব। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী ক্লাসের জন্য প্রস্তুত হয়ে আসবেন। আল্লাহ হাফেজ।